একটা কোর্স করছিলাম, আপনার ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সে যখন আমি শুরু করেছিলাম, তখন কিছুদিন পরেই দেখেন যে সমস্যা হয়ে গেছে যে কারেন্টের। আশেপাশে তো ওয়াইফাইও নাই, তখন বাড়িতে ছিলাম করোনার সময়। আমাকে হচ্ছে বাইরে গিয়ে ক্লাস করতে হতো। তো সন্ধ্যার সময় কোনো সমস্যা ছিল না, এটা মানায় নিতে পারছিলাম। কিন্তু সমস্যা লাগলো যখন হচ্ছে ট্রেনারের মানে ব্যাচ চেঞ্জ করে দিল। সন্ধ্যার ব্যাচটা রাত 10টার দিকে দিল, আর রাত 10টা মানে গ্রামে তো বিশাল ব্যাপার। তখন আর মশার কামড় খেয়ে তো আর কন্টিনিউ করতে পারি না। এই কোর্সে আমি তখন কন্টিনিউ করতে পারিনি। ভিডিওগুলো এখনো আছে, লাভ নেই। ভিডিও থেকে তো আর গায়ে লাগে না। তাহলে হচ্ছে আমরা এখানে নতুন কেউ আছেন যে গত ক্লাসটা করেন নাই? হুম। ভাই আমি আছি, আমি ক্লাসে ছিলাম না, কিন্তু পরে ভিডিও দেখছি, ভিডিও দেখে করছি বিষয়টা বুঝতে হোমওয়ার্ক। পারছেন? জি ভাইয়া। যাক, মাশাআল্লাহ। ভাই আমার একটা প্রবলেম হয়েছে, সেটা শেয়ার হ্যাঁ, করা উচিত। আমার ল্যাপটপ পড়ে যে ডিসপ্লে ভেঙে গেছে, তো আমার একটা ইয়ে ডুয়েল কোরের হচ্ছে পিসি আছে, আমি ওইটাতে আসলে নোট ডার্ক প্যাড দিয়ে প্র্যাকটিস করতেছি। হুম। ওইটাতে ডার্ট প্যাড প্র্যাকটিস করবেন, কিন্তু আপনার যদি এই কিন্তু অ্যান্ড্রয়েড ওইটা ওইটা আপনার স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিও আসলে সাপোর্ট করতেছে, মানে হচ্ছে, কিন্তু আপনার যে ব্রাউজারটা হচ্ছে না, ওপেন হচ্ছে না। হুম হুম, হ্যাং মারবে। আপনি লিনাক্স হ্যাঁ, চালাইতে পারেন, লিনাক্স। আমি ওইটাই সারবো, টাইম লাগতেছে, কিন্তু তার আগে তো মনে হয় এই ডিজাইনের পার্টের মেন মেন পার্ট গুলো হয়ে যাচ্ছে। হুম। এখন কষ্ট করে হলেও ওইটাতেই করতেছি ভাইয়া, প্র্যাকটিস করতেছি। আচ্ছা, বুঝতে পারছি। প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করতেই হবে যেখানে। হুম। হ্যাঁ, চেষ্টা করতেছি ভাইয়া। কারণ এইগুলো যদি আবার মিস করে যান ওইটার ইয়াতে, তাহলে দেখবেন যে আরো অনেক দূর আর পিছিয়ে। ডিজাইনের পার্ট না পারলে তো ডেভেলপের ওই পার্টে কাজই করতে পারবো না, ডিজাইনের না, পরে তো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট তো আমাদের এই সেক্টরে ডেভেলপমেন্ট কম। কারণ ব্যাকএন্ড থেকে যা আছে এপিআই দিয়ে সবকিছু আসবে। এই যেমন এই ডাটাগুলো যেগুলো দেখতেছেন আপনি, সবকিছু এপিআই থেকে আসবে। সুতরাং ও এখানে এটা নিয়ে মানে আমাদের প্রিপারেশনের কিচ্ছু নেই যে আচ্ছা, পারফেক্টলি। ব্যাক এন্ড নিয়ে চাপেছিলাম, তার মানে তো একটু রিলিজ হলাম। না, ব্যাকএন্ড তো ধরেন যে এটা আমাদের ব্যাকএন্ড যেটাকে বলি, এটাকে ওই ব্যাকএন্ড বলা যায় না। হ্যাঁ, ও কারণ আমরা তবে হচ্ছে। মেন পার্টি ডিজাইন, হ্যাঁ, মেন পার্টটাই ডিজাইন। হ্যাঁ, আমাদের মেইন কাজটা হচ্ছে ডিজাইনের পার্ট। আচ্ছা। এবং হচ্ছে ওই যে ডাটাগুলো যে আছে এগুলাকে আমাদের অর্গানাইজ ওয়েতে শো জি। করানো, এইটুকুই। আ- আচ্ছা। ভাইয়া, অনেক পরের প্রশ্ন, অনেক আগে করি একটু। হুম এই হুম, sure। অ্যাপ মানে বানানোর পরে যদি ফায়ার বেসে কানেক্ট করা হয় আর কি, ফায়ার বেস ফায়ার স্টোরে, হুম হুম, এটা তো ইজিলি ব্যাকএন্ড হয়ে যাইতে। জি। কিন্তু যদি শেয়ার হোস্টিং এ সি প্যানেলে মানে ব্যাকএন্ড রাখতে চাই, তো হুম। সেটা কি করা যাবে নাকি অন্য কোনো ভাষার আবার মানে নিতে হবে, সাহায্য নিতে আচ্ছা, হবে? সি প্যানেলে যদি আপনি করতে চান, আপনাকে হচ্ছে প্রজেক্টে আসতে হবে, সেটা হচ্ছে আরেকটা টেকনোলজিতে। ব্যাকএন্ডের জন্য তো ব্যাকএন্ডের জন্য সাধারণত লারাভেল ব্যবহার হয়, নোড.জেএস আছে, গোল্যাং আছে, পাইথন আছে। এরকম করে অনেকগুলা জিনিস আছে যেগুলো আপনার ব্যাকএন্ডের জন্য সাপোর্ট করে। আপনি সি প্যানেলে যদি করতে চান, সি প্যানেলের জন্য সাপোর্ট করে শেয়ার হোস্টিং, যেটা হুম লারাভেল হুম সাপোর্ট করে, আর মনে হয় PHP। পাইথন সাপোর্ট করে। হ্যাঁ, আর নোড.জেএস হচ্ছে আপনার শেয়ার হোস্টিং এ সাপোর্ট করে না, এটার জন্য ভিপিএস লাগে, এটার জন্য খরচটা বেশি হয়ে যায়। জি। ফায়ারবেসে যদি আপনি কোনো প্রজেক্ট করতে চান, এই প্রজেক্টটা মানুষ, বাংলাদেশের মানুষ বা বাইরের দেশের যেগুলো আছে, এটাকে সাধারণত সবাই অ্যাভয়েড করে। হ্যাঁ, ফায়ারবেস যেটা আছে এটা হচ্ছে ধরেন সময়টা বেশি লাগে, প্লাস এটার যে প্রাইসিং থেকে শুরু করে সব কিছু একটু বেশি, সিকিউরিটি অনেক বেশি, কিন্তু এটা ম্যানেজ করা থেকে শুরু করে প্রাইসিংয়ের দিক থেকে এটা আমজনতার জন্য না। জি, প্রাইসিংটা অনেক বেশি, জি। হ্যাঁ, সুতরাং আপনি যদি হচ্ছে লারাভেল দিয়ে ব্যাকএন্ড বানান, আর প্রজেক্ট যখন আমরা একটা সফটওয়্যার বানাই, সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানিতে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এই ধরনের টিম থাকে। ঠিক আছে? কারণ কোনো ব্যক্তি শুধুমাত্র একটা দিয়ে যদি চালাতে যায়, ওই প্রজেক্টটা বেশি বড় হলে সমস্যা হয়ে যাবে। কারণ আপনি হুম হুম। ফ্রন্ট এন্ড এর কাজ, ব্যাক এন্ড এর কাজ একই প্রজেক্টে করতেছেন। সেক্ষেত্রে এটা আপনার পরবর্তীতে ম্যানেজ করা খুব টাফ হয়ে যাবে। বুঝতে পারছেন?
আর জি, ডাটা জি। ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে সহজ জিনিস হচ্ছে MySQL। এটা অনেক ওল্ড ভার্সন যদিও ম্যানেজ করাটা খুবই সহজ, এক্সেল ফাইলের মতো। হুম? আর বাকি যেগুলো আছে বাকি হচ্ছে বিশেষ করে, তো এই NoSQL যেগুলো থাকে এগুলোকে আপনার ম্যানেজ করাটা একটু সাধারণত টাফ হয়ে যায়। ওকে, তাহলে হচ্ছে এটা কার আইডি? আর এইচ অর্ণব। ওকে, তাহলে আমরা এখন যে প্রজেক্টটা এখানে দেখতেছি এটা গতদিন আমরা করছিলাম, একটা প্রোডাক্ট লিস্ট যেটা আছে, প্রোডাক্ট স্ক্রিন। এই প্রোডাক্ট স্ক্রিনটাকে আমরা হচ্ছে প্রোডাক্ট লিস্টটাকে শো করেছিলাম আমাদের অ্যাপের ভিতরে, তাই না? হুম। জি ভাইয়া। এখন আমরা কি করব? আজকে নতুন টপিকস আপনাদের কোনো মানে পুরাতন কোনো আছে যেটা বোঝেন নাই? আচ্ছা, তাহলে আমি এইটাকে পুশ করে দেই, গতদিনে হয়তো বা পুশ করতে ভুলে গেছিলাম। গিট অ্যাড দিব। ভাইয়া আমার একটা শিওর, বলেন। ভাই, এই যে গিট হাবে যে এইভাবে আমরা পুশ করি না, জি তাই এইখানে ওই গিট হাবে আপনি দেখাই দিয়েছিলেন একদিন প্রথমে গিট অ্যাড ডট এইটা কপি করার, তারপরে কি জানি একটা কপি করতে বলছিলেন হুম হুম। প্রথমে রেজুমের ওইখানে। প্রথমে হচ্ছে GitHub যদি কোনো প্রজেক্টের সাথে কানেক্টেড না থাকে এবং আপনি কোন প্রজেক্টে GitHub-এ আপলোড করতে চান, তাহলে আপনাকে প্রথমে GitHub-এর একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। এরপর রিপোজিটরি ক্রিয়েট করার পর আপনাকে এখানে গিটের সাথে তো অলরেডি একবার কানেক্ট করলে হয়ে যায়। তো ওই আপনার ওই পেজটা যেটা আছে, অর্থাৎ GitHub-এর সাথে অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে কানেক্ট করে রাখবেন। কানেক্ট করার পর আপনি কি করবেন? গিট অ্যাড দিবেন, সরি গিট ইনিট লিখবেন প্রজেক্টের ভিতরে, টার্মিনালে। এইটাকে বলা হয় টার্মিনাল। তো গিট ইনিট লিখবেন। ইনিট লেখার পর আবার ইন্টার দিবেন, দিয়ে হচ্ছে আরেকটা লিখবেন গিট অ্যাড, স্পেস দেওয়ার পর ডট লিখবেন, তারপরে ইন্টার দিবেন। এরপর বাকি যেগুলো কোড আছে ওগুলোকে আপনারা ওই যে ওইখান থেকে যে কমান্ডগুলো দিলেন দুইটা, এরপরের কমান্ডগুলো আপনি ওখান থেকে কপি করবেন, কপি করে ইন্টার দিবেন, ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে। এরপর নেক্সট টাইম যতবারে আপনি কোনো কাজ করবেন, প্রোডাক্টটাকে আপলোড দিবেন, মানে প্রজেক্টটাকে আপলোড দিবেন বা আপডেট দিবেন, তখন আপনাকে জাস্ট খালি এখানে লিখতে হবে গিট অ্যাড। দেখেন এই যে এইখানে যেগুলো সবুজ দেখতে পাচ্ছেন বা নীল দেখতেছেন, এগুলো হচ্ছে কি এখনো গিটহাবের সাথে অ্যাড হয় নাই। হ্যাঁ, যেগুলো গিটহাবের সাথে অ্যাড হয়ে যাবে সেগুলো সাদা হয়ে যাবে। তাহলে গিট অ্যাড দিলাম, গিট কমিট দিলাম, স্পেস কোটেশন দিয়ে আমাকে কি লিখতে হবে? কমিট কি কাজ করছিলাম, যেমন জেসন এম দেওয়ার পর জেসন, তাই না? এরপর কি লিখতে হবে? গিট পুশ, ইন্টার। তাহলে দেখেন এই যে এগুলো সাদা হয়ে গেছে, অর্থাৎ আমার কোনো আর এখানে গিটে দেওয়ার মতো নাই। এখন যদি আপনি আবার দেন এভাবে গিট অ্যাড, দেখবেন যে কিছুই হবে না, গিট কমিট কিছুই হবে না। হুম, ইওর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট উইথ অরিজিন মেইন, অর্থাৎ আপনার সমস্ত নাথিং টু কমিট, অর্থাৎ সব কিছুই আপলোডেড, এখানে কোনো কিছু করার মতো নাই। এটা দেখাচ্ছে। এখন আমরা কি করব আজকে? আজকে আমরা হচ্ছে কিছু বাটন নিয়ে কাজ করব এবং কিছু ফাংশনালিটিস এগুলো নিয়ে কাজ করব। এটা দেখতে গেলে আমাকে কি করা লাগবে? আমার একটা নতুন স্ক্রিন বানাই। বাটন নামে একটা স্ক্রিন বানাইলাম আমি, এটাকে অ্যাড করলাম। ইনপুট ম্যাটেরিয়াল, এখানে হবে কি এফ নেই আমি, এবার হচ্ছে বাটন স্ক্রিন, স্কাফোল্ড, অ্যাপ বার,
সেন্টার টাইটেল, ট্রু, টাইটেলে টেক্সট, এখানে বলবো কি বাটনস। এই বাটন স্ক্রিনটাকে আমি হচ্ছে মেইন ডট ডার্টের এখান থেকে কল করে দেব, এবার ইম্পোর্ট করে দেব, ইম্পোর্ট লাইব্রেরি বাটন। তাহলে এখন আমি যদি এটাকে রান দেই, তাহলে এই বাটন স্ক্রিনে যা লেখা আছে সব কিছু ওখানে চলে আসবে। একটু ছোট করে দিই। ভাইয়া রেকর্ড অন করছেন? হুম, তাহলে আমার এটা এখানে আসছে। এবার আমরা কি করব, আমার স্ক্রিনের ভিতরে আমরা বাটন নিয়ে কাজ করব আজকে। তাহলে বাটনে কাজ করার জন্য আমাকে কি করতে হবে, বডিতে আসতে হবে। আর এই কি করলাম, বডিতে আসতে হবে। বডিতে আমি নিব হচ্ছে ধরেন কলাম, মানে মাঝে আনার জন্য আর কি। এরপর হচ্ছে আমরা বাটন নিয়ে কাজ করব। তো বাটন দেখানোর আগে আমরা হচ্ছে একটা টেক্সট দেখি। এই যে ডেটা, এটাকে আমি মাঝে যদি নিয়ে আসতে যাই, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিই। দেখেন এবার ঠিক আছে কিনা, আসছে। যদিও এটা সাইডে চলে আসছে, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। এখন আমাকে কি করতে হবে, এই জায়গায় একটা বাটন নিতে হবে। বাটন, বাটন, হ্যাঁ। তো বাটনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বাটন পাবো। একটা নাম হচ্ছে এলিভেটেড বাটন, হ্যাঁ। ঢাকা শহরে এলিভেটেড এক্সপ্রেস আছে না, এলিভেটেড বাটন আছে, রেইজ বাটন আছে, হ্যাঁ। তারপর টেক্সট বাটন আছে, এরকম করে অনেকগুলো আমরা আইকন বাটন আছে। অর্থাৎ আমরা কোনোকে ক্লিকেবল বানানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা বাটন। আমরা হচ্ছে এলিভেটেড বাটনটা দেখি আগে। এলিভেটেড বাটন, এখান থেকে দুটো অপশন আছে, মানে দুটো প্রপার্টিজ একটা দেখাচ্ছে যে রিকোয়েড। রিকোয়েড মানে হচ্ছে আপনাকে দিতেই হবে। একটা হচ্ছে চাইল্ড, অর্থাৎ এখানে বাটনের ভিতরে আপনি যে রাখতে যাচ্ছেন, এখানে কি রাখতে যাচ্ছেন। তো আমরা সাধারণত টেক্সট দিব, টেক্সট, যে এটার নাম দিলাম হচ্ছে লগ ইন, এটার নাম দিলাম লগ ইন। আর এটার নাম হচ্ছে অনপ্রেসড। অনপ্রেসড মানে কি দেখেন, রিকোয়ার্ড ভয়েড ফাংশন অনপ্রেসড, অর্থাৎ এটা একটা ফাংশন বা মেথড টাইপের কাজ হবে। অর্থাৎ আমি যে একটা বাটন বানাচ্ছি, এইটাতে তো আমি ওয়ান প্রেস, প্রেস মানে কি চাপ দেওয়া, তাই না। এই যে চাপ যে দিব, এই চাপ দিলে কি কাজ ঘটবে এটাকে আমাকে এখানে বলতে হবে। যে আমি এখানে একটা ব্র্যাকেট দেবো, দিয়ে যে ফাংশন যেভাবে ডিক্লেয়ার করে এইভাবে। এখন আমি যদি এটাকে সেভ দেই, তাহলে কি হবে, এই যে লগ ইন একটা বাটন চলে আসছে, দেখেন দেখা যায় সবাই। জি হ্যাঁ ভাই যাই। আমরা যদি এই বাটনটার যে ফাংশনটা আছে, ফাংশনের বডিতে মনে আছে আপনারা, আমরা তো এইভাবে ফাংশন ডিক্লেয়ার করছিলাম যে ব্র্যাকেট হবে এবং হচ্ছে যেভাবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মনে আছে। এর ভিতরে আমরা জি ভাইয়া যদি মনে আছে। লিখি যে প্রিন্ট, প্রিন্ট লিখলাম, লিখলাম যে হচ্ছে এই যে স্পেস দিলাম সব, মানে ইকুয়াল দিলাম। এখন যদি আমি রান দিই, রান দিলে কি, আমি দেখেন লগ ইন, এই যে লগ ইন বাটনটাতে আমি ক্লিক করলে দেখেন এটা প্রেস হচ্ছে, তার মানে আমার বাটনটা কাজ করতেছে। সবাইকে বুঝতেছি আমরা, জি ভাইয়া। ওকে। হ্যাঁ ভাই। তাহলে এখানে কি হলো, এই যে বাটন একটা দেখতে পাচ্ছেন আপনি। এখন আমরা কি করব, আমরা যখন একটা অ্যাপ বানাইছিলাম শুরুতে, শুরুতে বানানোর সময় আমাদের এখানে একটা বাটন ছিল, এটাতে ক্লিক করলে আমাদের এখানে একটা কাউন্টার আসতো, তাই না, 1 2 3 4 এভাবে চেঞ্জ আসতো না। হ্যাঁ
হ্যাঁ, ওইটা আমরা এখন বানাবো। তাহলে দেখেন, খেয়াল করেন কিন্তু শুরুতে এটা তো আমার বডি, এই যে বডিতে এটা বডির যে এলিভেটেড বাটনটা আছে, আচ্ছা এটাকে আমি হচ্ছে সেন্টারে নেই আগে। এরপর হচ্ছে কলামের উপরে আমি একটা কি লিখবো, টেক্সট লিখবো। টেক্সট লিখবো, টেক্সটের নাম দিলাম ধরেন যে আচ্ছা 1 লিখলাম বা 0 রাখলাম, শুরুতে 0 রাখলাম। এখানে আপনি 0 দেখতে পাবেন। এখন সাইজটাকে একটু বড় করে দিই। ফন্ট সাইজ হচ্ছে 25, কম হয়ে গেছে 30। ফন্ট সাইজ আমি 30 দিলাম। এখন আমাকে এই বাটনে ক্লিক করলে এই বাটনটা যে আছে, এই টেক্সটটা যে আছে, এই টেক্সটটা যেন আমার কি হয়, বাড়ে, মানে ইনক্রিমেন্ট। তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা ভেরিয়েবল নিতে হবে না, এবং এই ভেরিয়েবলটাকে এখানেও নিতে হবে। কারণ কি, আমার এই ভেরিয়েবলটাকে তো আপডেট করতে হবে, এখানে রাখতে হবে। এই জন্য আমরা কি করব, গতদিনে আপনাদেরকে বলছিলাম, মনে আছে কিনা জানি না, যে এই যে দুইটা ক্লাস, একটা স্টেটফুল উইজেটের ভিতরে দুইটা ক্লাস থাকে। হ্যাঁ, একটা ক্লাসের ভিতরে সেকেন্ড যে ক্লাসটা আছে, এটার যে উইজেট বিল্ড আছে, এই ওভাররাইডের উপরে আমরা হচ্ছে কি লিখি, একটু খালি সময় দেবেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আসলে আমি দেখা করি না, না আমি তো সময় পাই না। না, ও ওখান থেকে বিমানে করে সিলেট থেকে ঢাকা আসছে, তিনটা তিনটের দিকে নামছে, আবার এইখান থেকে ঢাকা থেকে আবার সৈয়দপুরে গেছে। তো আমি তখন ক্লাসে, পরে ফোন করবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে আমরা এখানে একটা ভেরিয়েবল নেব, তো এই যে এখানে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি টাইপের হতে পারে বলেন তো, একদম কথা বলেন। ইন্টিজার। 1 2 3 4 এরকম যে ইনক্রিমেন্ট হবে, এটা হচ্ছে ইন্টিজার টাইপ, তাই না? তো নাম দিলাম আমরা, ধরেন আই দিতে পারেন, বা যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিবেন আপনারা। আই এর মানটা আমি 0 রাখলাম। তাহলে এই যে ক্লাসটা যে আছে, এই ক্লাসের ভিতরে একটা ভেরিয়েবল অ্যাসাইন করা মানে ওই ক্লাসের যে কোনো জায়গায় এটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। মনে আছে আপনাদের? তো এটা তো একটা ফাংশন, এটা একটা ফাংশন না? এই যে এইটুকু দেখেন, এই যে ফাংশন বুঝবেন কেমনে, এই যে ব্র্যাকেট আছে, আর প্রথমে দেখবেন যে টাইপ আছে, তারপর ফাংশনের নাম আছে, এরপর দেখবেন যে এখানে ব্র্যাকেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট, এরপর ধরেন যে এখানে এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ, এটাকে ফাংশনের সিম্বল। তার মানে এটা আমরা দেখতেছি এটা একটা ফাংশন। তো উপরের দিকে একটা আই দেওয়া আছে, এই আইটাকে আমি চাইলে কি করতে পারি, এখন এই যে এইখানে আমরা ব্যবহার করতে পারি $সাইন দিয়ে আই। ঠিক আছে, এখন যদি আমি রান দেই, এখানে আমি দেখতে পাবো কি 0, কারণ এখানে কত আছে ভ্যালু 0। এখানে যদি এটা 50 লিখতাম, তাহলে এখানে কত হবে, আই এর মানটা, টেক্সটের আই এর মান 50 দেখছেন। এরপর আমি যদি এই জায়গাতেও সেম জিনিসটাই করতাম, যে এইখানে হচ্ছে আই দিলাম, তাহলে আমি এইখানে ক্লিক করলে এই যে নিচের দিকে কত দেখতে পাবো ভাইয়া বলেন তো সবাই, 50 না? কারণ এখানে কত আছে, উপরে তো 50 আছে আই এর ভ্যালু, আই এর ভ্যালু যা রাখবেন সেটাই তো দেখতে পাবো আমি। এখন আমার কি সবসময় 50 দেখানোর দরকার, নাকি আমার 50টাকে বাড়ানোর দরকার? বাড়ানোর দরকার। বাড়ানোর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে আই প্লাস প্লাস, মনে আছে আপনাদের? জি ভাই। এইভাবে লিখছিলাম না আমরা? ইনক্রিমেন্ট, হ্যাঁ। অথবা আপনি এভাবে না দিলে আপনি আরেকটা লিখতে পারতেন, যে আই ইকুয়াল আই প্লাস 1, আপনার ইচ্ছা, তাই তো? ধরেন আমি এটাই লিখলাম, লেখার পর এখন আমি কি করবো, এখানে দিব, দেখেন তো 51 আসছে, আবার একটা ক্লিক করি 52 আসছে, কমতেছে মানে বাড়তেছে।
জি ভাই। কিন্তু এইখানে কি কোনো চেঞ্জ দেখা যাচ্ছে? না। না। কিন্তু এইখানে দেখেন আই এর মান তো এখানেও নিছি, এখানেও নিছি, সব জায়গায় আছে। তো এই আই এর মান কিন্তু এখন আর 50 নেই, এখানে হয়ে গেছে 55। কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি না আমি রিয়েল টাইমে। তাহলে না দেখতে পেলে আমার কি করতে হবে? আমার এই স্ক্রিনটাকে একটা রিফ্রেশ দিতে হবে। যেমন আমরা ব্রাউজারে থাকার সময় বা হচ্ছে কোনো কিছু যদি আমরা দেখি যে নেটে সমস্যা হচ্ছে, তখন আমরা কি টেনে ধরে ব্রাউজার দিই না রিফ্রেশ? আমাদের এখানে এইভাবে স্ক্রিনটাকে রিফ্রেশ করার জন্য আমাকে কি করতে হবে? এইখানে একটা ফাংশন আনতে হবে, নাম হচ্ছে সেট স্টেট। কি নাম? সেট স্টেট। State। তাহলে আমি কখন সেট স্টেট দিলাম? এই যে যখন বাড়াইছি, বাড়ানোর পরে সেট স্টেট দিছি, মনে রাখেন কিন্তু। এখন যদি আমি এই যে এখান থেকে ক্লিক করি, দেখেন 56, 57, 58, বুঝতে পারছেন? এই সেট স্টেটের কাজ কি? সেট স্টেটের কাজ হচ্ছে স্ক্রিনটাকে রিফ্রেশ করা, সম্পূর্ণ স্ক্রিন না কিন্তু, শুধু এই যে এইখান থেকে রিটার্ন থেকে ফাংশনটা যে আছে না, ফাংশনটাকে খালি রিফ্রেশ করা, স্ক্যাফোল্ড যেটা আছে রিটার্ন, এই স্ক্যাফোল্ড থেকে রিফ্রেশ করা। তাহলে আমরা কি দেখতে পাবো? অর্থাৎ এই যে এইখানে যখন আমি এক এক করে বাড়াচ্ছি, বাড়ানোর পরে স্ক্রিন রিফ্রেশ, মানে সেট স্টেট মানে রিফ্রেশ। তাহলে সেট স্টেট দেওয়ার ফলে স্ক্রিনটা রিফ্রেশ হয়ে গেল। এরপর এখানে এসে বলতেছে যে 51। এখন রিফ্রেশ হওয়ার সাথে সাথে আবার এখান থেকে কি হবে? দেখবে যে আই এর মান আছে, তাহলে এই আই এর মানটা আপডেট হয়ে যাবে। এরপর আবার এই বাটনে যখন ক্লিক করতেছি, আবার আই এক বাড়তেছে, স্ক্রিনটা রিফ্রেশ হচ্ছে, বলছে আই এর মান কত? বলছে আরো একবার ছিল 63। আবার স্ক্রিনে ক্লিক করলাম, এই যে এক বাড়লো, তার মানে কিন্তু 64 হইলো। এখানে কিন্তু আপডেট হয়নি। এই এরপর হচ্ছে সেকেন্ড লাইন তখন আসছে, আসার পর কি 26 নম্বর লাইনে বলছে যে রিফ্রেশ করো, রিফ্রেশ করে দিল, আবার নতুন করে এখান থেকে আসছে, আস্তে আস্তে বলতেছে যে আই এর মান প্রিন্ট করতে বলছে। কত প্রিন্ট করব? যে আই এর মান তো এক বাড়াই দিয়েছিল, তো আমার 64 আছে, 64 print করে দিলাম। এই কাজটা যদি আমরা কি করতাম, উল্টা ভাবে করতাম, তাহলে কি মাথায় ঢুকছে সবার? জি কথা ভাই। বলেন। কমপ্লেক্স ভাই। লাগে? হ্যাঁ ভাই, বেশি কমপ্লেক্স মনে হয়? না ভাই, আরেকটু আর যদি ক্লিয়ার করতেন রিডিং করতেন। একটু তো ভাইয়া হয়। ভাইয়া এখানে কতগুলা ইকুয়াল দেওয়ার কার? কোথায় ভাইয়া? প্রিন্টে প্রিন্টে। আচ্ছা, এটা এমনি। ভাই সেট স্টেজটা একটু ক্লিয়ার করেন তো, ওটা ভালোভাবে বুঝলাম না। আচ্ছা, আপনারা আগেরটুকু আমি সম্পূর্ণ কোডটাকে কেটে দিচ্ছি, হ্যাঁ? এই পর্যন্ত তো আগেরটা। হ্যাঁ এটা। অর্থাৎ স্ক্রিনে আমার একটা স্টেটফুল উইজেট নিছি, এখন একটা টেক্সট নিছি 0, এখানে একটা বাটন নিছি। বাটন পর্যন্ত তো বুঝতে পারছেন যে বাটনে ক্লিক হ্যাঁ করলে, বুঝতে পারছি। ওয়ান প্রেসে ক্লিক করলে কি হয়? এটা ইকুয়াল হচ্ছে গুলো আসতেছে। আমরা হচ্ছে সেখানে এটা প্রিন্ট করে দেখাই। এখানে যে ইকুয়াল দিতে হবে তা না কিন্তু, আপনি যদি যা মন চায় লিখবেন। অর্থাৎ এই প্রিন্টে বাটনে যা লিখবো আর কি। প্রিন্টের ভিতরে যা কিছু থাকে সেটাই তো প্রিন্ট করবে, দেখছেন? সুতরাং এইটা, এখন আমি চাচ্ছি আমি একটা ভেরিয়েবল নিব, যেটা হচ্ছে কি যে এই মানটাকে আপডেট করবে। কোথায় আপডেট করবে? যখন বাটনে ক্লিক করব। তাহলে আমি কি করব? একটা ভেরিয়েবল নিব। তো ভেরিয়েবল নেওয়ার সেকশন আপনাদেরকে বুঝাইছিলাম, মনে আছে? এই যে হ্যাঁ জি উইজেট, ভাই। এটার উপরে ওভাররাইডের উপরে। উপরে এখানে অথবা কিন্তু নিচে আরেকটা নিতে পারবো। ওভাররাইড আছে, এটা কিন্তু না, এটা হচ্ছে ফার্স্ট ক্লাসে যেটা। ক্লাস কিন্তু স্টেটফুলের ক্ষেত্রে দুইটা পাবেন, হ্যাঁ? যেটাতে হচ্ছে এই যে উইজেট বিল্ড আছে, সেটার ওভাররাইডের উপরে এখানে একটা ভেরিয়েবল নেবেন। কি ভেরিয়েবল? ইন্টেজার টাইপ একটা ভেরিয়েবল নিব। ধরেন যে আপনি নাম নিলেন হচ্ছে কাউন্ট, COUNT, কাউন্ট। কাউন্টের মান দিলেন হচ্ছে আপনি 0 করে। জিরো তো। তাহলে কাউন্টের মান এখন কত? জিরো। বলেন। 0। তার মানে কি, এই উইজেটের ভিতরে, এটা একটা ক্লাসের ভিতরে আপনি রাখছেন। এখন ক্লাসের ভিতরে তো ফাংশন আছে, যাই থাকুক না কেন, প্রত্যেকটা কি এটাকে ব্যবহার করতে পারবে না? হ্যাঁ পারবো। হ্যাঁ, তো আমি এখন এটার ভিতরে আসব। আসার পর এই যে টেক্সটটা যে আছে, এই টেক্সটের ভিতরে আমি বলবো কি, কাউন্টটাকে রাখো, কাউন্ট। এই কাউন্ট কোথা থেকে আসলো? ওই যে কাউন্ট ভেরিয়েবল থেকে। ক্লাসের ভিতর থেকে, ক্লাসের উপরে। এখন এখানে পাবে। তাহলে আমার এখানে কাউন্ট কত দেখাচ্ছে? জিরো। কারণ কি, আমার এখানে 0 আছে। এখন আমি কি করব? এটা তো প্রেস করলে তো আমার কোনো কিছু হচ্ছে না, কিন্তু আমার কথা ছিল যে এইখানে যখন আমি হিট করব, তখনই কেবল হচ্ছে এই কাউন্টের মানটা চেঞ্জেস হবে, তাই না? জি ভাই। আমাকে কি করা লাগবে তাহলে? এখানে চেঞ্জেসের জন্য আমাকে ইনক্রিমেন্ট করতে হবে। ইনক্রিমেন্ট প্রিন্ট কিন্তু না দিলেও সমস্যা নেই,
প্রিন্ট কি আমি কনসোলে দেখার জন্য, এই প্রিন্টের কিন্তু দরকার নেই। হ্যাঁ, কিন্তু আমাকে কি বাড়াইতে হবে, আমাকে কাউন্টের মানটা বাড়াইতে হবে। তো কাউন্টের মান বাড়ানোর জন্য আপনাদেরকে শিখেছিলাম না, কাউন্ট জি প্লাস প্লাস। যত করে বাড়াবো। হ্যাঁ, যেমন যে ফর লুপ চালানোর সময় যেমন আই প্লাস প্লাস দিছিলাম, মনে আছে? হ্যাঁ জি ভাই। আমরা হচ্ছে বাটনের ভিতরে আমরা হচ্ছে কাউন্ট প্লাস প্লাস দিলাম। তার মানে এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে কাউন্টের মান যদি ধরেন যে 50 আছে, একবার ক্লিক করলে একটা বাড়বে, তাহলে কাউন্টের মান হয়ে যাবে 51, আবার ক্লিক করলে হয়ে যাবে 52, কারণ এইটুকুর ভিতরেই তো ঢুকতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ঢুকলেও কোনো লাভ নাই। কেন লাভ নাই? কাউন্টের মান কিন্তু বাড়ছে, কিন্তু এখানে স্ক্রিনে আপনি কোনো চেঞ্জেস দেখতে পাবেন না, এখানে দেখতে পাবেন না। তো আপনাদেরকে আমি গতদিনই বুঝাইছিলাম, এই যে দেখেন এখানে ক্লিক করতেছি কোনো কিছু চেঞ্জ নাই, কারণ আমি কনসোলে প্রিন্ট করে নেই, এই জন্য কনসোলে দেখতে পাচ্ছেন না। এইখানে আমার রিফ্রেশ হচ্ছে না, এই জন্য দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনি যদি চেঞ্জেসটা দেখতে চান, আপনাদেরকে গতদিনে আমি একটা বুঝাইছিলাম যে স্টেট ফুল এবং স্টেট লেস, মনে আছে আপনাদের? হ্যাঁ জি ভাই। স্টেট লেসের কাজ হচ্ছে কি, যখন আমরা স্ক্রিনের ভিতরে কোনো কিছু চেঞ্জেস দেখতে চাইবো না, তখন আমরা স্টেট লেস ব্যবহার করব। যদি আমার স্ক্রিনের ভিতরে কোনো কিছুকে আমি চেঞ্জেস দেখতে চাই, তখন আমরা কি ব্যবহার করব? স্টেটফুল। স্টেট ফুল। স্ক্রিনের ভিতরে আমি কি এখন চেঞ্জেস দেখতে চাচ্ছি? হ্যাঁ দেখতে যাচ্ছি। চাচ্ছি, তাহলে আমার কি লাগবে? স্টেট ফুল। এই জন্য আমরা আগেই স্টেট ফুল নিয়ে রাখছি, ঠিক আছে? তো স্টেট ফুলের একটা উইজেট আছে, মানে একটা ফাংশন আছে, ডিফল্ট ফাংশন, সেটার নাম হচ্ছে সেট স্টেট। কি বলছি? সেট স্টেট। সেট স্টেট। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে স্ক্রিনটাকে রিফ্রেশ করে। এই স্ক্রিনটা যে আছে, এই স্ক্রিনটা কোথা থেকে, স্ক্যাফোল্ড থেকে শুরু না? জি ভাই। তো এই স্ক্রিনটাকে ধরুন যে আপনার যদি 50টা স্ক্রিন থাকে, ও 50টাকে কিন্তু সেট স্টেট রিফ্রেশ করবে না। তো প্রত্যেকটা স্ক্রিনের একটা করে সেট স্টেট আছে। তো আপনি এই স্ক্রিনে বর্তমানে আছেন, এখন অন্য স্ক্রিনে কি হচ্ছে এটা আপনার দেখার ইস্যু আছে? না না। এই জন্য আপনার অন্য স্ক্রিন নিয়ে ভাবার দরকার নেই। তো আমার এই যে স্ক্রিনটা যখন আমি সেট স্টেট দিব, ওই স্ক্রিনটাই খালি রিফ্রেশ হবে। তো রিফ্রেশ হলে ধরেন যে এখানে যা যা জিনিস থাকবে সেগুলো আপডেট হয়ে যাবে। তো আমি এখন যদি এটাকে এই যে রান দিই, তাহলে আমার এখানে আগে দেখাচ্ছিল না, কিন্তু আমার এখন দেখেন কেন দেখাচ্ছে, কারণ এই কাউন্টের মান বাড়তেছে এবং আমার স্ক্রিনটা রিফ্রেশ হচ্ছে। রিফ্রেশ ছাড়া কিন্তু দেখা সম্ভব না, ঠিক আছে? হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। আবার এটাকে যদি আপনি উপরে দেন, এই যে উপরে দিলাম সেট সেট স্টেট, সেট স্টেট, এই যে এখানে এখন যদি আমি রান দিই, এখন যদি আমি চেঞ্জেস করি, তো আপনাদেরকে কি বলছিলাম যে সেট স্টেটের কাজ হচ্ছে স্ক্রিনটাকে রিফ্রেশ করা। এখন আমার এখানে কত আসবে? 0। রিস্টার্ট দিলাম, রিস্টার্ট দিলাম 0 আসবে না? হ্যাঁ জি ভাই, জিরো আসবে। এখন আমার স্ক্রিনটা যে আছে এখানে সেট স্টেট, আমি এই বাটনে ক্লিক করলে কত হবে? 1 সেট স্টেট কত হবে? এক করে বাড়বে। 1 2 এভাবে চলতে থাকবে। এখন কি হচ্ছে? 2। এই যে এখানে আসতেছে, স্ক্রিনটা আবার রিফ্রেশ হচ্ছে, কাউন্টের মানটা বাড়ায় যাচ্ছে। বুঝতে পারছেন? মাঝে থাকবে? ওকে, তাহলে কোনো হ্যাঁ স্টেটফুল দিয়ে কোনো পরিবর্তন দেখতে চাইলে এইটা দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ স্টেট ফুল ব্যবহার করব। যেমন আপনি এখানে ক্লিক করলে স্টেট চেঞ্জ দেখতেছেন, তো এটা হচ্ছে স্টেট ফুল। এখন আসি, আমরা একটা বাটন নিব এইদিকে, এটা হচ্ছে মাইনাস করব, একটা বাটন ওদিকে হচ্ছে প্লাস করব। তাহলে আমাদেরকে কি করা লাগবে? বাটনটা আমি মুছে দিলাম। প্রথমে আমাকে একটা রো নিতে হবে, দুইটা বাটন যেখানে নিব আমি, একটা রো নিব, নিয়ে হচ্ছে চিলড্রেন, এখানে আমাকে নাম দিতে হবে এলিভেটেড বাটন, ওয়ান প্রেসের ভিতরে ফাংশন দিলাম। এরপর চাইল্ডে হচ্ছে আমি কি দেবো? টেক্সট। টেক্সটের নাম দিব কি? মাইনাস, ঠিক আছে? ডুপ্লিকেট করি, এটাতে দিব হচ্ছে প্লাস। তাহলে মাইনাসে কি করব আমি? কাউন্টার প্লাস প্লাস, সরি উল্টো হয়ে গেছে, ডিক্রিমেন্ট। মাইনাস মাইনাস। আর এখানে কি দিব? কাউন্টার প্লাস প্লাস। প্লাস প্লাস। এখন আমি যদি রান দিই, এটা কি আপডেট হবে? না আপডেট হবে না তো সেট স্টেট। কেন হবে না? কারণ স্ক্রিন পরিবর্তনের জন্য সেট স্টেট ব্যবহার করতে হয়। গুড, এখানে দুইটা স্ক্রিন দেখবেন, মানে দুইটা বাটন দেখবেন।
এই যে আসছে। তাহলে এটাকে একটু মানুষ করি, মেইনটাকে হচ্ছে সেন্টারে দেই, দুটার মাঝে একটা স্পেসিং দেই 20। ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, এখন আমি এটাকে মাইনাস মাইনাস করতেছি, কোনো চেঞ্জেস দেখেন? না, প্লাস করতেছি, কোনো চেঞ্জেস দেখেন? না দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি যে কাউন্টার কাউন্টার প্লাস প্লাস যেটা আছে অর্থাৎ এইটাতে যদি সেট স্টেট দেন, এখন আমি রিফ্রেশ দিলাম, তাহলে কি হয়ে যাবে? স্ক্রিনটা রিফ্রেশ হইলো। এখন মাইনাস মাইনাস করলাম, দুইবার দিলাম, তাহলে এখানে জিরো হওয়ার কথা না? হুম, এখন আমি যদি প্লাসে ক্লিক করি তাহলে তো আরো এক বাড়ার কথা, হুম, কিন্তু এখানে কোনো কিছু দেখতেছেন? না, দেখা যায় বাড়তেছে শুধু। আচ্ছা, 5 আছে, 6 আছে। এখন আমি কি করলাম, এই যে মাইনাস দিলাম, দেখা যায় কিছু আপডেট হয়? না, হয় না। হয় না, কারণ কি? আমার এখানে সেট স্টেট নাই। সেট স্টেট আবার দেওয়া এমন নাই। দিলাম, আবার দিলাম, আবার দিলাম, এভাবে দিতেছি, অনেকগুলো দিলাম আমি। তার মানে কি, কাউন্টার কিন্তু মাইনাস হয়ে গেছে। এখন আমি যদি একটা প্লাস দিই হুম, তাহলে দেখেন -1 আসছে, হুম, 6 থেকে একবারে -1 কেন? কারণ কি, এই যে কাউন্টারের যেটা মাইনাস মাইনাস করেছিলাম তখন হচ্ছে স্ক্রিনে আমি চেঞ্জেস দেখতে পাইনি। হুম, এবার যদি দুই জায়গায় আমি রিপ্লেস দেই তাহলে আমার কি করা লাগবে? এই যে প্লাস প্লাস বাড়তেছে, মাইনাস মাইনাস কমতেছে, পারবো? হ্যাঁ ভাই। ইনশাল্লাহ ভাই। আর কি প্রশ্ন আছে? না ভাই, সব জায়গাতে ওইটা দেওয়া লাগবে। কোনটা ভাইয়া? সেট স্টেট? সেট। হ্যাঁ। যখন যখন মানে যেমন একটা জিনিস আছে যেটাতে ক্লিক করলে বা অ্যাকশন মানে হইলে যে জিনিসটা চেঞ্জেসের দরকার হবে তখন আপনি সেট স্টেট দিবেন। যদি মনে হয় যে এই বাটনে ক্লিক করব কিন্তু কোনো কিছুর দরকার নেই, সেক্ষেত্রে আপনার সেট স্টেট লাগবে না। সেট স্টেটের মানে হচ্ছে স্ক্রিনটাকে রিফ্রেশ করা, এটা মাথায় রাখবেন খালি। ওকে। শুধুমাত্র জি ভাই ভাই। ওই স্ক্রিনটাকেই রিফ্রেশ করবেই। জি। ওই স্ক্রিন বলতে শুধু ওইটুকু। এই যে সেট স্কাফোল্ড থেকে, স্কাফোল্ড থেকে বলতে কি, এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে না, উইজেট বিল্ড, তো এটা তো গোটাই একটা স্ক্রিন, শুধু ওইটুকুই করবে। স্ক্রিন লাগছে স্ক্রিন। ওকে, তাহলে আমরা কি শিখলাম আজকে? বাটন নিয়ে কাজ শিখলাম। এখন ধরেন আপনার এই বাটনটা যে আছে, এটা তো এরকম বাটন আছে, আপনার এখন এই বাটন পছন্দ হয় নাই, আপনি কি করবেন? আরও বাটন খেলাবেন। আচ্ছা, এলিভেটেড বাটনের আরও অনেকগুলো প্রপার্টিজ আছে। এই যে এখানে দেখেন, অন প্রেস আছে, অন লং প্রেস আছে, অন হোভার আছে, তারপর কি আছে, অন ফোকাস চেঞ্জ, স্টাইল আছে, বাটনের স্টাইল দিতে পারবো, এরকম করে অনেকগুলো দেওয়া আছে। আমরা শুধু ব্যবহার করেছিলাম অন প্রেস এবং চাইল্ড। এই দেখেন, এটা রিকোয়েড করা আছে আর এটা রিকোয়েড আছে, এই জন্য এই দুইটা দিতেই হয়েছে। এখন আপনার কোনো ক্ষেত্রে যদি কল লিস্টে আসেন, কল লিস্টে আসে আমরা কি দেখি? ধরেন এই যে এটা আমার কল লিস্ট, এখানে যদি আমি ক্লিক চেপে ধরে থাকি তাহলে এখানে একটা কিছু আসতেছে না? ক্লিক করেন, আবার হচ্ছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এরকম একটা আসছে, অর্থাৎ একটা ক্লিকে একটা অ্যাকশন হচ্ছে, আবার চেপে ধরে থাকলে আর একটা অ্যাকশন হচ্ছে। ঠিক আছে, বোঝেন নেবে দেয়। জি ভাই, বুঝতে পারছি। আবার এই যে যদি আমি হচ্ছে মেসেজে আসি, মেসেজের ক্ষেত্রেও সেম, কিন্তু যে এই যে এখানে যদি আমি হচ্ছে চেপে ধরে থাকি, কোনো কিছু হচ্ছে? কিছুই নাই। না। তার মানে কি, এটা লং প্রেসে কোনো কিছু কাজ করা হয়নি। ঠিক আছে, হুম, তাহলে আমাদের যদি এরকম কোনো লজিক আসে যে আপনাকে বলছে যে ভাই বাটনটা চেপে ধরে থাকলে ডিলেট বাটন ভেসে উঠবে বা সামথিং কিছু একটা অ্যাকশন করবে, তখন আপনাকে কি করতে হবে? আচ্ছা, আমরা যদি বলি যে এই কাজটাই, যে যদি চেপে ধরে থাকে তাহলে মাইনাস হবে। আচ্ছা, মাইনাস না, আরেকটা বাটন নেই, যে এখানে দিব আমরা, যে যদি হচ্ছে চেপে ধরে থাকে তাহলে আমরা কি দিব? ধরেন গুণ করব, 5 দিয়ে গুণ করব, তাহলে অন প্রেস, এটা তো অন প্রেস, এটাতে কিছু করার দরকার আছে? কিছু করব না এটাতে, কারণ এই যে এই একটা বাটন যে আসবে এইটার কাজ কথা বলতেছি। এটা তো মাইনাস, এটা তো প্লাস, এটা হচ্ছে গুণ, অর্থাৎ গুণের যে বাটনটা আছে এটাতে ক্লিক করলে দেখেন, এখানে ক্লিক করলে কিন্তু কিছু আসবে না এখন, কারণ আমার এখানে কোনো কিছু দেওয়া নেই। আমরা যদি অন লং প্রেস দিই, আমি অন লং প্রেস দিলে কি হবে?
এখানে সেম অবস্থা, কাউন্টার গুণন, আচ্ছা এটা তো এইভাবে দেওয়া যায় ডিরেক্টলি, ইকুয়াল 5 যায় না? হ্যাঁ ভাই যাবে। হ্যাঁ, না বুঝলে বললেন, এটা কিছু শর্টকাট। এখন দেখেন আমার এখানে কি বলছি আমি, যে এই স্টার বাটনটা যেটা আছে, অর্থাৎ এই বাটনে যদি আপনি চেপে ধরে থাকেন লং প্রেস, দেখেন আমি যে এখানে ক্লিক করলাম কমছে, এখানে ক্লিক করলাম বাড়ছে, এখানে ক্লিক করলাম কিছুই হবে না। কিন্তু এটাতে যদি আমি চেপে ধরে থাকি, এই দেখেন চেপে ধরে থাকলে পেয়ে গেছে, বাড়তেছে। 10 50 তাহলে আপনার যদি কখনো এরকম কোনো রিকোয়ারমেন্ট আসে যে চেপে ধরে থাকলে একটা অ্যাকশন ঘটবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এরকম লং প্রেস যে ফাংশনটা আছে এটা ব্যবহার করবেন। আমরা কি বুঝতেছি সবাই? হ্যাঁ জি ভাই ভাই। বুঝতেছি। গুড। এটা গেল আমাদের একটা বাটন। এছাড়াও আমরা আরো অনেকগুলা বাটন পাবো। আমি যদি আপনাদেরকে এখানে আরেকটু দেখাই, এটা রোতে বাদ দিই, উপরের দিকে, আচ্ছা ডিভাইডার দিই একটা, ধরেন আমি এখান থেকে আরেকটা বাটন দিব, নাম হচ্ছে কি বাটন, রেইস বাটন মনে হয়, এটা মনে হয় ডুপ্লিকেটেড হয়ে গেছে। বাটন বাটন বাটন, আইকন বাটন, টেক্সট বাটন, বাটনের তো আর অভাব নাই, যে ক্লোজ বাটন, ব্যাক বাটন, টেক্সট বাটন, টগল বাটন। আচ্ছা আমি আরেকটা নেই, আইকন বাটন, আইকন বাটন। এটার কি সিস্টেম, সেম অবস্থা, যে এখানে একটা আপনাকে আইকন দিতে হবে, এখানে আইকন বলছে না, আইকনের এখানে কি দিতে হবে আপনাকে, উইজেট দিতে হবে, আপনি যে কোনো কিছু নিতে পারেন, কিন্তু আমরা এখানে কি নিব, আইকন। আইকনে নিব, নাহলে মিল থাকবে না, লেখার সাথে কথার মিল থাকবে না। क्या हुआ, আইকন হবে, এখানে ওয়ান প্রেস আছে, হ্যাঁ এখানে কি করতে হবে, এই যে সেম কাজটা কি করবেন আপনি, রিফ্রেশ দেই, এই যে প্লাস বাটন দেখা যায়। হ্যাঁ জি ভাই। এখন আমরা যে ওই সেম কাজটা যদি আপনি করতে চান, যে কাউন্ট প্লাস প্লাস, চেঞ্জেস দেখেন কেন, সেট সেটা স্টেট। সেট ব্যবহার করুন। এখন এই জায়গাটা যদি আপনি হচ্ছে দেন স্টার, সেক্ষেত্রে আপনি স্টার দিতে পারেন। আপনি যদি বলেন যে এটাকে আমি হচ্ছে অ্যাড টু কার্ট, শপিং, শপিং বাটন দেবো, এরকম থাকে না বাটন, যে এটাতে ক্লিক করলে কাজ করবে, এরকম তো দেখছেন মনে হয়। হ্যাঁ ভাই দেখছি। হ্যাঁ, তো এই যে এইভাবে কাজ করবেন আপনি, বাটনে ক্লিক করলে বাড়বে, অর্থাৎ এটা হচ্ছে আইকন বাটন, ঠিক আছে। এরপর আমরা আরো বাটন পাবো কি, টেক্সট টেক্সট বাটন, বাটন। টেক্সট বাটন, এটা বুঝে দিতে হবে, সেম কাজ। ওরকমই হ্যাঁ। এরপর হচ্ছে আমরা আরো একটা বাটন পাবো, এইটা গেল এলিভেট বাটন। আরেকটা নাম আছে, ধরেন আপনি একটা উইজেট বানাইছেন, মানে কি বলে ওটাকে, কাস্টম বাটন বানাইছেন, বা যে কোনো একটা কিছু বানাইছেন আপনার মতন করে ডিজাইন করছেন। ধরেন আপনি বানাইলাম একটা কন্টেইনার, কন্টেইনারটার হাইট দিলাম হচ্ছে 100, উইথ দিলাম হচ্ছে 300, কালার দিলাম রেড, চাইল্ড, চাইল্ডে দিলাম হচ্ছে কি, আচ্ছা চাইল্ড দিলামই না, ধরেন চাইল্ড দিলাম না, এটা একটা তো আমার কন্টেইনার হলো। এখন আপনার মনে হচ্ছে যে না আমার এটাতেও কিছু একটা করতে হবে, এইটাতে কিছু একটা করতে হবে, তাহলে কি করবো আমরা, এই কন্টেইনারটা যেটা আছে, এই কন্টেইনারের প্যারেন্টে আমরা একটা বাটন নেব, কি হবে, উইজেট,
এখানে নাম হচ্ছে কি ইঙ্ক ওয়েল। নাম কি? ইনকুয়েল। ইঙ্ক ওয়েল। এইটাতে কি আছে আপনি দেখবেন যে এই যে অন লং প্রেস আছে, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস, অন ট্যাপ। এটাতে হচ্ছে আমরা যেমন অন প্রেস ছিল না আগে, এখানে কি আছে অন ট্যাপ। সেম ভাবে অন কাউন্টার প্লাস প্লাস সেট স্টেট। তাহলে কি করব, এই যে বাটনটা দেখেন, এখন কিন্তু এখানে বাটন পাবেন, দেখছেন? আগে কিন্তু এটা বাটন ছিল না। অর্থাৎ আপনি কি করতে পারেন, এই যে যে কোনো একটা উইজেটকে আপনি কি বানাইতে পারেন, বাটন বানাইতে পারেন। তো আবার কেউ আছে যে এইভাবে বুঝে না, তখন আমরা কিভাবে বুঝাই, যে এটাকে কেটে নিয়ে এই যে ইঙ্কোয়েল, ইঙ্কোয়েল দেওয়ার পর ইঙ্কোয়েলের চাইল্ডের ভিতরে আপনি হচ্ছে একটা চাইল্ড দিয়েন, তাহলে হয়ে যাবে। তো একই, যে যেভাবে যায় না কেন, প্যারেন্টরা তো আপনার চাইল্ড বা উইজেট দিতেই পারেন, তাই না? এটা গেল হচ্ছে ইঙ্ক ওয়েল। তো এটার আরও অনেকগুলো প্রপার্টিজ আছে, দেখি। অন ডাবল ট্যাপ, কোনো ক্ষেত্রে দেখেন না কোনো ফাংশন বাটন বা এরকম কিছু আছে যে দুইবার ট্যাপ করলে তারপর কাজ হয়, হ্যাঁ? ওইটার ক্ষেত্রে অন ডাবল ট্যাপ। আর অন লং প্রেস মানে চেপে ধরে থাকলে কাজ হবে। অন ট্যাপ ডাউন, এটা তো দেখার কথা মনে হয় আপনাদের। ট্যাপ ডাউন মানে বুঝেন না, এই যে চেপে ধরে নিচের দিকে টানবেন তাহলে কাজ হবে। যেমন আপনারা কিছু ক্ষেত্রে এই যে এইভাবে ক্লিক করে দিলে সরে যায়, যেমন এটাতে আছে কি না। আচ্ছা, এটাতে হচ্ছে না, এটাতে নাই। মেসেজে দেখি, এই যে দেখছেন? অর্থাৎ আমি এখানে ক্লিক করার সাথে সাথে কি এইদিকে দিলে কিন্তু একটা হচ্ছে, এইদিকে দিলে আরেকটা হচ্ছে, তাই না? খেয়াল করুন। জি ভাই। এগুলো বানাবেন কিভাবে, এই যে এখানে দেওয়া আছে সব কিছু। অন ট্যাপ ক্যান্সেল, হ্যাঁ, তারপর হচ্ছে অন ট্যাপ আপ, ওই তো উপরের দিকে। অন সেকেন্ডারি ট্যাপ, অন সেকেন্ডারি টপ আপ, সেকেন্ডারি। এরপর হচ্ছে লাইট চেঞ্জ, ফোকাস, কালার, এগুলো হচ্ছে ডিজাইন। আর কোনো কিছু আছে? না, আর যেগুলো আছে এগুলো আপনার ডিজাইনটা দেখে নেবেন। এখন বর্ডার রেডিয়াস থেকে শুরু করে আপনাদের যতটুকু দেওয়ার ইচ্ছা, হ্যাঁ, এগুলো মাথায় ঢুকে জি ভাই। বাটন নিয়ে ভাই আমরা কাজ করতে পারবো। জি ভাই। ভাই একসঙ্গে আমরা অনেকগুলা হুম, বুঝি না। একই বাটনের ভিতরে অনেকগুলা মানে বাটন দিতে পারবো কিনা, কাজ দিতে পারবো কিনা, এরকম। জি ভাই, একই বাটনের মধ্যে অনেকগুলো হচ্ছে ওয়ান প্রেস, যে ওয়ান ট্যাপ এখানে আছে, ইচ্ছা, যেগুলো অনেকগুলো দিতে ইচ্ছা, পারবো। আপনার ইচ্ছা। আপনি একই বাটনের ভিতরে যতগুলো ফাংশন আছে সবগুলাই কাজে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখাই কিন্তু দিন তো ভালো হইতো। ধরেন যে এই যে অন ট্যাপ দিলাম আমি, অন লং প্রেস, লং প্রেস করলে আমি হচ্ছে আরেকটা কথা বলবো, যে আপনি যখন প্রেস করে ধরে থাকবেন তখন আমি হচ্ছে কাউন্টের মানটাকে বাড়াবো। কিভাবে বাড়াবো? গুণ করব, 5। 10 গুণ করব, হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। একই বাটনে আমি দিলাম না দুইটা ফাংশন, তাহলে কি একটা কাউন্ট, এই যে অন ট্যাপ, অর্থাৎ একটা ট্যাপ করলে আমার কি 94 হলো। আর যদি আমি অল লং প্রেস করে ধরি, সেট স্টেট দেয়নি। হ্যাঁ সেটা দিন। এই দেখেন, আমি হচ্ছে একটা ট্যাপ করলাম 96, আবার চেপে ধরে থাকলে 60। 10 আবার গুণ দেখেন, বেড়ে গেল। আচ্ছা, হ্যাঁ। একই কাজ কিন্তু। আবার ট্যাপ ডাউন যেটা আছে আরেকটা, অন ডাবল ট্যাপ, এটাকে ধরেন যে আপনি ভাগ করবেন 10 দিয়ে। আচ্ছা, এটা মাইনাস, ওই যে ইন্টিজার ভ্যালু আছে তো এই কারণে। তো কি করতে পারি আমরা? ভাগ করতে পারি। ভাগ তো ওই যে ডাবল টাইপ আছে না। মানে আমরা যে টাইপটা কিনেছি, কাউন্টের মান কত? জিরো ইন্টিজার। নিছি। জিরো, হ্যাঁ। ইন্টিজার, এই কারণে এখন যদি আপনি ইয়ে দেন দশমিক চলে আসবে না, এই জন্য ডাবল নিলে হ্যাঁ। আপনি ভাগ করতে পারবেন, কিন্তু ইন্টিজার দিয়ে ভাগ দিলে কেমন আসবে? এই মাইনাস জন্য দেন তাহলে।
আচ্ছা, +করে মাইনাসে minus। দিলাম, মাইনাস দিলাম। তাহলে হচ্ছে ডাবল ট্যাপ, এই যে ডাবল ট্যাপ ক্লিক করলাম, আর একটা ক্লিক করলে হচ্ছে কি বাড়বে, হ্যাঁ 71। আবার যদি একটা করি 72, দুইটা একসাথে করলে 62। আবার কি করব, চেপে ধরে থাকলে আবার বাড়বে, গুণ হবে। সব পারবে। বুঝতেছি আমরা? হ্যাঁ ভাই। আচ্ছা, আরেকটা বাটন আপনি দিতে পারেন কি, যে নিচের দিকে টানলে এটা হয়ে যাবে কি, জিরো হয়ে যাবে, সব কিছু জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে এটার নাম কি দিব আমরা, অন ট্যাপ, অন ট্যাপ ডাউন। এটা হচ্ছে যখন ক্লিক করবে, এটার নাম কি দিছে, অন ট্যাপ ডাউন, ট্যাপ ডাউন ডিটেলস। এখানে একটা ভেরিয়েবল নিতে হবে, কাউন্ট ইকুয়াল 0, সেট স্টেট, অন ট্যাপ ডাউন, না এই যে নিচের দিকে আনলাম, ঠিক আছে। আবার উপরের দিকে দিলে কিন্তু কিছু হবে না। কারণ আপনি যদি বলেন যে অন ট্যাপ আপ দিবেন, সেটা আপনি করতে পারেন। এই ধরনের লজিক আসবে। আমরা কি বুঝতেছি? জি ভাই। অর্থাৎ একই ফাংশনে আপনি বিভিন্ন, মানে একই বাটনে আপনি বিভিন্ন ধরনের ফাংশনালিটি অ্যাড করতে পারেন। এটা নির্ভর করবে আপনার প্রজেক্টের উপর, যে আসলে এই প্রজেক্টের থিমটা আসলে কি। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম, অন ইনকোয়েল পাইলাম। সেম জিনিস আরেকটা পাবেন আপনি, গেস্টার ডিটেক্টর, গেস্টার ডিটেক্টর, ঠিক আছে, কোনো চেঞ্জেস দেখবেন না। কিন্তু ইনকোয়েল আর গেস্টার ডিটেক্টরের ভিতরে একটু পার্থক্য আছে। হ্যাঁ, ধরেন যে একটাতে অ্যানিমেশন দেখা যায়, বাটনটা যে ক্লিক হচ্ছে দেখা যায়, আরেকটাতে কিছুই দেখা যায় না, এই পার্থক্য। যেমন আপনি এখানে ক্লিক করতেছেন, এখানে কিন্তু কোনো ফিল দেখতে পাবেন যে বাটনটা ক্লিক হচ্ছে বা না হচ্ছে, ফিল দেখবেন না, ভালো আউটপুট দেখবেন যে চেঞ্জ হচ্ছে। আর ইনকোয়েলে ক্লিক করলে একটু শ্যাডো টাইপের, বা মানে বোঝা যায় যে এটা একটা বাটন। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো আপনাদের সুবিধার জন্য করতে পারি কি, আহ, ধরেন, আচ্ছা এটা আপনাদের এখন শেখানো যাবে না, এটা পরে শেখাবো, আর খুব বড় অন্তর। আর কোনো প্রশ্ন আছে কারো? ভাই জেসার ডিটেক্টরটা কি বললেন? গেস্টার ডিটেক্টর আর ইনকোয়েল একই, যে কোনো উইজেটকে বাটন বানানোর জন্য গেস্টার ডিটেক্টর অথবা ইনকোয়েল ব্যবহার করা হয়। গেস্টার ডিটেক্টর বানাইলে হচ্ছে ওই বাটনের কোনো অ্যানিমেশন বা ফিলিংস পাবেন না, যেটা একটা বাটন। কিন্তু ইনকোয়েল যদি দেন, তাহলে ওটার একটা অ্যানিমেশন হালকা করে দেওয়া থাকে, যেটা আপনি বুঝতে পারবেন যে এটা একটা অ্যানিমেশন, মানে এটা একটা বাটন, এই ফিলটা পাবেন। এর বেশি কিছু জি না। ভাই বুঝছি। আর কেউ? ওকে, তো আমরা আজকে কি বানাইতে পারি, ছোট্ট একটা প্রজেক্ট বানাইতে পারি। হুম, কি প্রজেক্ট বানাবো, ধরেন ক্যালকুলেটর টাইপের কিছু একটা বানাবো। আচ্ছা, ক্যালকুলেটরও না, আমরা ধরেন যে আহ, আচ্ছা এটা পরে শিখেই, আগে তাহলে ইউজার ইনপুটটা নেই। আমরা যে সংখ্যা টংখ্যা যেগুলো দিচ্ছি, এগুলো ইউজারের কাছ থেকে ইনপুট কীভাবে নিতে হয় এটা দেখি, তারপরে ওই যে ওটা জিনিস শেখাবো। তাহলে এটাকে আমি কাজ করলাম, বাটনের কাজ। এখন আমি কি করব, টার্মিনালে আসবো, এসে পুশ দিব, এটা গিট অ্যাড, গিট কমিটে দেব কি, এখানে দেবো হচ্ছে বাটন, গিট পুশ, তাহলে বাটন অ্যাড। এখন আমরা একটা শিখবো, সেটা হচ্ছে নতুন পার্ট, নাম হচ্ছে টেক্সট ফিল্ড। সেম অবস্থা, ইম্পোর্ট ম্যাটেরিয়াল,
ডাইরেক্ট টেক্সট ফিল নেওয়া যাবে না কিন্তু, কারণ টেক্সট ফিল নামে একটা উইজেট আছে, এই যে সেম ক্লাসের সাথে মিলে যাবে না হলে। তাহলে আমরা স্ক্রিনে কিছু দেখবো, আছে কিছু? হ্যাঁ ভাই আছে। কো শুধু টেক্সট ফিল লেখাটা আছে, তাই না? এটাকে হ্যাঁ ভাই text field। এখন বডিতে আমরা হচ্ছে সেম ভাবে আমরা কি নেই, একটা কলাম নেই, এর আগে সেন্টার নেই, সেন্টারের চাইল্ডে হচ্ছে কলাম নেই, কলামে আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এটা অনেক কাজে লাগবে আমাদের, যখন ধরেন যে একটা অ্যাপ বানানোর জন্য এই উইজেটটা শেখা মাস্ট, মানে শিখতেই হবে আপনার, এটা ছাড়া বিকল্প অপশন নাই। এটার কাছে টেক্সট ফিল আছে, আরেকটা আছে ভ্যালিডেশন করার জন্য, ওটা আমরা পরে শিখব। এই টেক্সট ফিল যেটা আছে এটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট আমরা যে নিব, এই ইনপুট নেওয়ার একটা উইজেট। আমরা এতদিন থেকে তো যেগুলো ইনপুট ব্যবহার করছিলাম এগুলো সব হচ্ছে কি নিজে ইচ্ছা মতো দিয়েছিলাম। এখন আমরা ব্যবহার করব কি ইউজার যা দিবে সেটার উপর ভিত্তি করে। ধরেন যে আপনি একটা লগ ইন পেজ বানাবেন, ডিজাইন করবেন, তো লগ ইন পেজের যে ডিজাইনটা বানাবেন এখানে তো আপনাকে ইমেল পাসওয়ার্ড বা হচ্ছে আইডি পাসওয়ার্ড বা ফোন নাম্বার পাসওয়ার্ড এগুলোতে ইউজারকে দিতে হবে। এই দেওয়ার জন্য আপনাকে কি লাগবে, টেক্সট ফিল্ড লাগবে। অথবা আপনি একটা রেজিস্ট্রেশন পেজ বানাচ্ছেন সেক্ষেত্রেও লাগবে, একটা সার্চ পেজ বানাচ্ছেন সেটার ক্ষেত্রেও লাগবে। অর্থাৎ এটা একটা প্রজেক্টের জন্য বা অ্যাপের জন্য ম্যান্ডেটরি জিনিস। উইজেটটার নাম হচ্ছে টেক্সট ফিল্ড। এই যে আমি টেক্সট ফিল্ড দিলাম, দেওয়ার পর আপনাকে কী করতে হবে, এই যে রিফ্রেশ দিলাম, দেখবেন যে এখান থেকে একটা জিনিস পেয়ে গেছেন। এখানে ক্লিক করে দেখেন কিবোর্ড ভেসে উঠছে, বুঝতে পারছেন? মাথায় ঢুকছে কিছু? এখন আমার এই জিনিসটাকে কি করতে হবে, টেক্সট ফিল্ডটাকে সুন্দর করে সাজাইতে হবে। এটার জন্য আমার অনেকগুলো প্রপার্টিজ আছে, এখানে অন ট্যাব আছে, অর্থাৎ ক্লিক করলে একটা ট্যাব হলে কি হবে, স্টাইল দিতে পারবো, ডেকোরেশন করতে পারবো, ম্যাক্স লাইন কয় লাইনের হবে সেগুলো সমস্ত কিছু আমি এখান থেকে দিতে পারবো। হ্যাঁ, এগুলো কিন্তু শেষ নেই, অনেকগুলো আছে যেগুলোর ব্যবহার আমি নিজেও অনেকগুলো করিনি। প্রয়োজনের তাগিদে আপনাদেরকে এগুলো করে নিতে হবে। টেক্সট ফিল্ড আসি, টেক্সট ফিল্ডের ভিতরে আমরা কি পাবো, টেক্সট নেওয়ার জন্য একটা অপশন পাবো, নাম হচ্ছে ধরেন ডেকোরেশন, নাম হচ্ছে ইনপুট ডেকোরেশন। ইনপুট ডেকোরেশনে আমি যখন দিব, ইনপুট ডেকোরেশনের ভিতরে আমি অনেকগুলো প্রপার্টি পাবো। বর্ডার অপশন আছে, হিন্ট টেক্সট, প্রিফিক্স আইকন, লেবেল, কন্টেন্ট প্যাডিং, সাফিক্স, অনেকগুলো পাবো। আমরা আস্তে আস্তে করে কয়েকটা জিনিস শিখি। অর্থাৎ আমার এইটা হচ্ছে লম্বায় আছে, আমি এটাকে একটু সার্কেল করবো। তাহলে আমাকে ভাই নিউ লিঙ্ক দিয়ে শুরু করলে ভালো হবে নি, একটা এক মিনিট আছে। থ্যাংক ইউ ভাইয়া।
কি রে? কোথায় তুই যাস না? আমি তো ভাবছি তুইও চলে গেছিস। কে কে আছিস? দুজন না থাকার কথা ছিল মনে হয়। হুম, মুড চলে গেছে, মুড চলে গেছে। ঠিক আছে, ওরা কল বাড়ি গেছে? আচ্ছা, ফোন দিয়ে দিবি। একটু করে আমাকে 1 মিনিট টাইম দিবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ কই তুমি? ডোমার? বাহ, বিশাল ব্যাপার। সবাই একসাথে 11টাতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, good. আচ্ছা যাও, যাও তাহলে। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছিলাম তো ওই জন্য এসে ফোন দিতে পারি না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আচ্ছা, আমার ফ্যামিলি মেম্বার আসছিল তো, ওরা হচ্ছে আজকে গেল, চলে গেল। এই জন্য একটু খবর সবর নিলাম, আমি এসে ফোনে দিতে পারিনি আজকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কোনটাতে ছিলাম? টেক্সট ফিল্ড। ইনপুট ডিরেকশনে। এই যে এখানে যেটা আছে ইনপুট ফিল্ডটা যেটা আছে, এখানে ধরেন যে আপনার ডিজাইন যদি করতে হয়, আমরা যদি ধরেন একটা যে কোনো একটাতে আসি, এই ধরেন এখানে আসলাম, এসে একটা লগ ইন পেজ নেবেন। এই যে দেখেন গোল দেওয়া আছে না এখানে, এখানে একটা আইকন, এখানে নেম, আইকন নেম, আবার এখানেতে একটা আইকন, এখানে একটা আইকন, এখানে নেম। অর্থাৎ এই যে ডিজাইনটা যে সার্কেল করে নিল। আবার কেউ আছে, এ আবার দেখেন যে লম্বা ডিজাইন করেছে, এখানে লম্বা ডিজাইন। আবার কোথায়, এই যে এটাতে আসি, এরা ফির আবার নর্মালে রেখে দিচ্ছে। অর্থাৎ একটা অ্যাপের এক এক রকম ডিজাইন হতে পারে, তাই না? এই দেখেন, এটা যে ডিজাইনই আপনাকে বলুক না কেন, যেমন এই যে এটা নর্মাল, নর্মাল করে রাখছে। অর্থাৎ যে ডিজাইনে বলুক না কেন আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে।
ওই ডিজাইনটাই আপনাকে বানাইতে হবে। আবার এখানে দেখেন এই যে চারদিকে শেপ দেওয়া আছে, বর্ডার টর্ডার কিছু নাই কিন্তু, দেখা যায়? আমরা প্রত্যেকটা স্ক্রিনের ডিজাইন কিভাবে কি বানানো হয় এগুলো শিখবো প্রত্যেকটাই, কারণ এগুলো না শিখলে আপনি পরবর্তীতে স্ক্রিনের যে ডিজাইনগুলো আছে এগুলো কোনোভাবেই ম্যানেজ করতে পারবেন না। ঠিক আছে, শুরুতে ধরেন এই যে এখানে যেটা আছে এটাকে না হয় এইভাবে রাখি, এরপর হচ্ছে আমাকে আরেকটা যেটা দেখলাম, কোনটা নর্মাল যেটা দেখলাম, এটার কথাই ধরি। এই যে এখানে একটা আইকন দেওয়া আছে, খালি এখানে একটা আইকন দেওয়া আছে, তাহলে আপনি এটা কিভাবে বুঝবেন যে আইকনটা যে, এটার জন্য নাম আছে একটা কি, সাফিক্স আইকন। সাফিক্স আইকনে কি দিবেন, উইজেট দেওয়া যায় এখানে, আইকন আইকন আইকনস ডট, এখানে দিতে পারি আমরা পার্সন, এটা দ্বারা বুঝাইতে পারি পার্সন। তাহলে এখান থেকে দেখেন পার্সনের ছবি আছে, এখানে কি সাফিক্স, সরি এখানে হচ্ছে প্রিফিক্স ছবি, প্রিফিক্স আইকন অর্থাৎ সামনের দিকে। ঠিক আছে, সবাই বুঝতেছেন? তাহলে ওই জি হ্যাঁ। ডিজাইনটার জন্য আপনি এটা করতে পারেন। আবার এখানে দেখেন এখানে আর কোনো কিছু নাই, আর একটা ডিজাইন দেখি, এই যে এখানে এই ডিজাইনে দেখেন একটা আইকন দেওয়ার পরে লেখা আছে নেম, কিন্তু এই নেমটা লেখাতে ক্লিক করলে তো এই নেমটা আবার চলে যেতে পারে, তাই না? থাকবে না তো। তো এই কারণে আপনি চাইতে মানে করতে পারেন কি, হিন্ট টেক্সট নামে একটা অপশন আছে, হিন্ট টেক্সট। হিন্ট টেক্সট, এই হিন্ট টেক্সটের ভিতরে টেক্সট টাইপের নয়, অর্থাৎ স্ট্রিং টাইপের নেই। এখানে ধরেন যে আপনি নেম দিলেন, রিফ্রেশ দেন, দেখবেন যে এখানে নেম চলে আসছে। এখন আপনি এখানে যে নেমে ক্লিক করলে দেখবেন যে নেমটা আসছে, যে এখন আপনি যদি ধরেন যে আপনার কিছু একটা লিখলেন, লেখার পর ওইখানে কিছু লেখাটা কিন্তু চলে যাবে, অর্থাৎ হিন্ট দেওয়ার জন্য হিন্ট টেক্সট। বুঝতে পারছেন? যেমন আপনি যদি কোনো ইউজারকে দেখান যে আপনাকে এখানে নেম দিতে হবে, তাহলে আপনি জন ডো বা এই সামথিং এরকম কিছু লেখা দেয় কিন্তু ডিফল্টভাবে। আবার কেউ আছে যে ইমেলের জন্য যে এখানে ইমেল লিখে দিল, ইমেলটা যে email@gmail.com সামথিং, অর্থাৎ মানুষকে হিন্ট দিলেন আপনি যে কি বসাইতে হবে এখানে, এটার জন্য হিন্ট টেক্সট বলা হয়। এখন আপনি যদি বলেন যে এটাকে হিন্ট টেক্সট না, আমি হচ্ছে ডিরেক্ট টেক্সট লিখি, হ্যাঁ, এটাকে বলা হয় লেবেল টেক্সট। লেবেল টেক্সট মানে কি, এই লেখাটা এখানে উপরের দিকে চলে যাবে, যখন এখানে ডিফল্টভাবে কিন্তু এই যে আমি রিস্টার্ট দিলাম, শুরুতে এখানে থাকবে, যখন আপনি ক্লিক করবেন ওই লেখাটা উপরের দিকে থাকবে, অর্থাৎ ওই লেখাটা কিন্তু আর যাবে না। একটু রিস্টার্ট নিক, এই যে দেখেন এখানে নেম দেখতেছেন না, এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কিছু একটা লিখতেছি, এই যে অ্যাপ হ্যাং মারছে, তাহলে আমরা কি বললাম, লেবেল টেক্সট মানে কি, আপনি যে টেক্সটটা আছে ওটাতে ক্লিক করলে ওটা উপরের দিকে টাইটেল আকারে থেকে যাবে, এটার নাম হচ্ছে লেবেল টেক্সট। যদি আপনার মনে হয় যে না জিনিসটা হচ্ছে ওইখানে ক্লিক করলে উপরের দিকে যাবে না, কিন্তু ওখানে থাকে, যেমন যে সার্চ লেখাটা যে আসতেছে, এরপর দেখেন যে আইকর, এই লেখাগুলো কিন্তু হিন্ট টেক্সট, হ্যাঁ, এখানে ক্লিক করলে আমার ওগুলো চলে যাবে। এই জিনিসগুলোর জন্য আপনাকে হিন্ট টেক্সট ব্যবহার করতে হবে এবং লেবেল টেক্সট ব্যবহার করতে হবে। সবাই বুঝতেছি? জি ভাইয়া। ওকে, হ্যাঁ ভাই। এরপর পাসওয়ার্ডের ক্ষেত্রে যেমন দেখেন আমরা আরেকটা স্ক্রিনে দেখলাম, এটা তো বুঝলাম আমরা। পাসওয়ার্ডের ক্ষেত্রে নিজে শেষের দিকে যেভাবে দেখলাম, এই যে এখানে যেমন একটা দেওয়া আছে, এইটার হচ্ছে হিনটেক্স দেওয়া আছে এবং শেষের দিকে কি লেখা আছে, একটা আইকন দেওয়া আছে, এখানে একটা আইকন দেওয়া আছে, তো এই শেষের আইকনগুলোকে কি বলা হয়, সাফিক্স আইকন। সাফিক্স আইকন। সাফিক্স প্রিফিক্স করছেন না, মনে আছে? হ্যাঁ ভাই। যেমন ওই সাফিক্স আইকন, প্রিফিক্স আইকন, প্রিফিক্স মানে হচ্ছে সামনে, সাফিক্স মানে হচ্ছে শেষে, আর এখানে যা লিখবেন এটা তো হচ্ছে লেবেল বা হিন্ট, অর্থাৎ ডাটা রাখার জন্য। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে একটা সাফিক্স আইকন নিচে, সরি প্রিফিক্স আইকন নিচে, এখানে একটা হিন্ট টেক্সট নিচে সেমভাবে, আর এখানে হচ্ছে একটা প্রিফিক্স আইকন নিচে, একটা হিন্ট টেক্সট, একটা
হিন্ট টেক্সট বা লেবেল টেক্সট, আর একটা হচ্ছে প্রিফিক্স সাফিক্স আইকন। অর্থাৎ প্রিফিক্স আইকন, সাফিক্স আইকন আর হিন্ট টেক্সট বা লেবেল টেক্সট। কারণ যদি আপনাকে বলে যে না এখানে উপরের দিকে আপনি দেখাবেন লেখাটা, যখন ক্লিক করবে এই লেখাটা উপরের দিকে থাকবে, তাহলে আপনাকে লেবেল টেক্সট নিতে হবে। যদি বলে যে না এখানে ক্লিক করলে আর কোনো কিছু দেখানোর দরকার নেই, যার পাসওয়ার্ডে থাকবে, সেক্ষেত্রে আপনাকে হিন্ট টেক্সট নিলেই এনাফ। তাহলে আমরা হচ্ছে এই যে ডিজাইন প্যাটার্নগুলো বুঝতে পারছি, এখন আমাদের শেপটা যেটা আছে, এই যে গোল করার যে ব্যাপারটা, এটা নিয়ে আসতে হবে। এটা আনতে গেলে আমাকে কি করা লাগবে, এই জায়গায় বর্ডার নামে একটা অপশন আছে, বর্ডার। তাহলে এখানে বর্ডার, বর্ডার নাম হচ্ছে আউটলাইন, আউটলাইন ইনপুট বর্ডার। তো আউটলাইন ইনপুট বর্ডার যেটা আছে, এখানে আপনি বর্ডারের ক্ষেত্রে কি দিতে পারেন, বর্ডার সাইড আছে, বর্ডার রেডিয়াস আছে, এরকম করে কিছু প্রপার্টিস পাবেন। এই বর্ডার রেডিয়াস, ধরেন যে আপনি সার্কুলার দেবেন, রেডিয়াস সার্কুলার 10, সার্কুলার 10 দিচ্ছেন। এখন আপনি রিফ্রেশ দেন, দেখেন আসছে। আমি এটাকে একটু মার্জিন দিই, হরিজন্টালি মানে হচ্ছে ডানে পাবেন। একটা ব্র্যাকেট বেশি হয়েছে মনে হয়। কি সমস্যা, ব্র্যাকেট হবে নাকি? হবে না। একটা বেশি হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে এই শেপটা, এখন এই শেপটাকে যদি আপনি আপনার মতো করে বাড়া কমা করাইতে চান, সেক্ষেত্রে এই যে 10 আছে এখানে, 10-এর জায়গায় আপনি 50 দেন, আরও বেশি গোল হবে। যদি কমাই দেন আরও বেশি গোল হবে, মানে আরও বেশি হচ্ছে শেপটা কম হয়ে যাবে। অর্থাৎ আপনার মতো করে আপনি এটাকে ডিজাইন করবেন। তাহলে দেখেন তো এগুলোর সাথে মিলছে, জি ভাই। বলেন। আচ্ছা, এখন এটাতে ক্লিক করলে দেখেন, ক্লিক করলাম আপনার এরকম করে চলে আসছে। আবার অনেক ক্ষেত্রে আছে কি, ক্লিক করলে আবার শেপটাকে চেঞ্জ করতে হয় বা এরকম কিছু বলে, তখন আমাদেরকে ফির আবার কাজ করতে হবে। যেখানে এই যে অলরেডি ইনপুট বর্ডারটা দিলাম না, এই বর্ডারের ক্ষেত্রে আরও কয়েকটা ভাগ আছে, এখানে আরও কয়েকটা বর্ডার আছে। একটা হচ্ছে ইনেবলেড বর্ডার, এটারও আছে কি কাজ, এই আউটলাইন ইনপুট বর্ডারের মতোই শেপটা দিব। অর্থাৎ ইনেবল থাকা অবস্থায় কি হবে, আবার হচ্ছে ধরেন ফোকাস করলে, অর্থাৎ হচ্ছে যখন ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে ফোকাস বর্ডার এটাকে বলে, তখন কি হবে, আমি ধরেন এটাকে চেঞ্জ করে দিলাম যে ফোকাস বর্ডার যখন হবে তখন 10 থাকবে, রেজিস্টার দিলাম। যখন ইনেবল থাকবে তখন দিলাম যে 50, আর যখন হচ্ছে ফোকাস করবো, অর্থাৎ এই যে ক্লিক করলে ফোকাস হবে, ফোকাস করলে আমার হয়ে যাবে 10, অর্থাৎ শেপটা একটু কমে যাবে। যে এখন কি আছে, ইনেবলেড আছে, এই বর্ডারটা কিন্তু কমন সব জায়গার জন্য। আর ইনেবলেড বর্ডারে ক্লিক করলে দেখেন এই যে কি দেখা যায় 50, এখানে ক্লিক করলে, যে ক্লিক করলাম দেখেন শেপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ কি, এই যে ফোকাস বর্ডারের জিনিস কি দেওয়া আছে এরকম, আমরা বুঝতেছি। আবার অনেক ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে খেয়াল করছেন কিনা দেখেন যে অনেক ক্ষেত্রে আপনার ফিল দেওয়া আছে, যদি ফিল আপ না করেন তাহলে আপনার এরর দেখায়, তাই না। হ্যাঁ। এই যে এরর বর্ডার আছে, তাহলে এই বর্ডারে কি দিবেন আপনি, এরর বর্ডারে সাধারণত আপনার ইয়া হয়, এই যে কালারটা যে আছে না, বর্ডার রেডিয়াস যেমন দিলাম, এখানে হচ্ছে বর্ডার সাইড আছে, রেড, তাই না। যদিও এখানে এরর দেখানোর এখন অপশন নাই, হ্যাঁ, এই বর্ডার সাইডটাকে আমরা এখানে দিই, এই দেখুন লাল আসছে। এইগুলো কন্ডিশন দিয়ে দিয়ে আমরা কাজ করব, কন্ডিশন যখন দিব তখন কাজ হবে। এটা গেল একটা। এখন আমরা প্যাডিং এটাকে আবার কপি করি, সেকেন্ড পোর্শনে বসাই,
প্রিফিক্স আইকন সাফিক্স আইকন দিই। লক না, সরি লক এখানে হয় না, আই হয় আই, আর এখানে হয় সিকিউরিটি। এরকম আইকন দেওয়া থাকে, তাই তো নাকি? অথবা কেউ হচ্ছে সিকিউরিটি না দিয়ে লক দেয়, আর যেটা যে রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে আর কি। এখানে নেমের জায়গায় কি থাকবে? পাসওয়ার্ড। আর এখানে নেমের জায়গায় কি থাকবে? ইমেল। এই যে এটাতে ক্লিক করলাম, এটা আগের মতো হয়ে যাবে। পারবেন এখন ডিজাইন করতে? জি ভাই, চেষ্টা করবো। গুড, কনফিডেন্স রাখতে হবে। তো আমার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে যে ইউজার ইনপুটগুলো নিচ্ছি, এই ইনপুটগুলোকে আমরা কিভাবে কাজ করতে পারি, এটা আমার উদ্দেশ্য। তো এখানে আপনারা কিছু প্রপার্টিস পাবেন, যে টেক্সট ফিল্ডের ভিতরে কিছু প্রপার্টিস পাবেন। যেমন অন ট্যাব আছে, স্টাইল আছে। স্টাইল নিয়ে তো কাজ করলাম মনে হয় না, ডেকোরেশন নিয়ে কাজ করছি। ম্যাক্স লাইন অর্থাৎ কত লাইন সর্বোচ্চ হতে পারে, হ্যাঁ। এরপর হচ্ছে রেডিয়াস, তারপর টেক্সট লাইন, এটা হচ্ছে মাঝের দিকে আসবে না, এই যে যেমন অনেক ক্ষেত্রে কিন্তু মাঝে দেওয়া আছে। টেক্সট লাইনটা কোথায় হবে, হ্যাঁ। কারসর যে এখানে যে ক্লিক করতেছি, কারসরের কালার কতটুকু হবে, কারসরের হাইট কতটুকু হবে, তো সব কিছু এখানে ম্যানেজ করা যাবে। কারসরের উইথ মোটা মোটা কতটুকু হবে, কারসর রেডিয়াস, হ্যাঁ, গোল কতটুকু হবে, ইনাবলেট ডিসেবলেট। এই ইনাবলেটটা একটু গুরুত্বপূর্ণ। ইনাবলেটটা মানে হচ্ছে ধরেন আমি এখানে যদি ফলস করে দিই, ফলস মানে কি? মিথ্যা। তার মানে এই যে বাটনটা যে আছে এটা ডিসেবল হয়ে গেছে। কেন? অর্থাৎ আপনি এমন কিছু ডাটা যেটা আছে, যে এটা একবার ফিল আপ হয়ে গেলে বা রেজিস্টার্ড হয়ে গেলে নেক্সট টাইম এই বাটনটাতে আর কোনো কিছু করা যায় না। এরকম জিনিস আপনারা পাইছেন কখনো? না, এরকম পাইনি। কি বলেন? ইউজার নেম একটা যে কোনো একটা জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনি ইউজার নেমটা আর চেঞ্জ করতে পারতেছেন না, বা ফোন নাম্বারটা আর চেঞ্জ করতে পারতেছেন না, কিন্তু ফোন নাম্বারটা দেখতেছেন কিন্তু চেঞ্জ করা যায় না। এই জায়গাগুলোতে আপনার হচ্ছে এই যে এগুলো ব্যবহার করতে হবে, ইনেবলেট ডিসেবলেট। অর্থাৎ একবার ডাটা ফিল আপ হয়ে গেলে এটাকে ফলস করে দিবেন, যেন এটা কি হয় না, আর ট্রু করা না হয়, যতক্ষণ না পারমিশন দেওয়া হয়। এখন ট্রু করে দিলাম, দেখবেন যে এটা জীবন ফিরে আসছে। এটা লাগবে। এরপর টেক্সটের স্টাইল কীরকম হবে, এগুলো আপনার সবগুলা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এগুলা আমি প্রত্যেকটাই দেখাই দিব না, এগুলোর কাজ আপনারা নিজে নিজে দেখবেন, না পারলে দেন আমরা বুঝাই দেব। এরপর এখান থেকে আর কিছু আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আছে, নাম হচ্ছে কি ওয়ান চেঞ্জ। এই যে ওয়ান চেঞ্জ, এই ওয়ান চেঞ্জের এখানে একটা এরকম করে ফাংশন নেওয়ার লাগে। হুম, ফাংশনটা কি কাজ খেয়াল করেন। এই যে সিটা যে আছে না, প্রিন্ট সি, জাস্ট একটু খেয়াল করবেন নিচের দিকে। আমি এই কোনটাতে লিখছি, এখানে কিন্তু দুইটা উইজেট আছে, একটা হচ্ছে উপরেরটাতে লিখছি, এটাতে কোনো কিছু লিখতেছি, এখানে কোনো কিছু করছি, কনসেন্স দিছি, এখানে দেইনি। উপরেরটাতে ইমেল, এখানে কিছু একটা লিখতেছি, সাথে সাথে এই লেখাটা এখানে দেখা যাচ্ছে না, খেয়াল করেন। হ্যাঁ ভাই। হুম, আবার কাটতেছি, আবার দেখেন, কিন্তু এটাতে সেম কাজটা দেখেন এখানে নাই। কারণ কি, এইখানে হচ্ছে এই যে উইজেট যেটা সেকেন্ড উইজেট আছে, এটাতে আমি অন চেঞ্জ দিইনি, না দেওয়ার ফলে এটাতে আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আমার এখানে অন চেঞ্জ আছে উপরেরটাতে, এই জন্য আমি যা করতেছি এটা আমি দেখতে পাচ্ছি।
কনসোলে, এই যে কনসোলে প্রিন্ট করছে যে, এটা কখন লাগবে? ধরেন আপনি একটা ই-কমার্স সাইট বানাইছেন বা যে কোনো একটা সাইট বানাইছেন যেখানে হচ্ছে রিয়েল টাইম সার্চ করার লাগে, তাই তো? ধরেন স্টুডেন্টের লিস্ট বা প্রোডাক্ট লিস্ট আপনি সার্চ করতেছেন যে এ লিখছেন, এ দিয়ে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো আসতেছে, বি লিখলেন, বি দিয়ে সবগুলো আসতেছে। অর্থাৎ ধরে লিখবেন কি কোডার অঙ্কন বা মামুন লিখলেন, মামুন লেখার সাথে সাথে মামুন নামের যতগুলো স্টুডেন্ট আছে সেগুলো যেন ম্যাচ করেন। এই যে এম এ লিখতেছেন, এম এ দিয়ে তো অনেকে মানুষের যায়, এম এ দিয়ে হচ্ছে মেহেদি হতে পারে, এম এ দিয়ে মাহফুজ হতে পারে, এম এ দিয়ে মামুন হতে পারে। অর্থাৎ সবগুলো এখানে দেখাবে, আস্তে আস্তে করে সার্চ করে নিয়ে আসবে। হ্যাঁ, এই যে সার্চিং রিলেটেড অর্থাৎ রিয়েল টাইমে সার্চের ক্ষেত্রে যা কিছু করতেছেন এটা যদি রিয়েল টাইমে আপনার ধরার দরকার হয় সেক্ষেত্রে আপনি এই ফাংশনটা ব্যবহার করবেন, অন চেঞ্জ। মাথায় ঢুকবে? কথা বলেন। জি ভাই। অথবা হচ্ছে ইউজার এখানে দুটো ফিল্ড দিছে, দুটো ফিল্ডে যা করতেছে সাথে সাথে কোনো বাটন ক্লিক ছাড়াই হচ্ছে নিচের দিকে যারা দেখাই দিচ্ছে। ধরেন যে আপনি উপরের দিকে বলছে আপনি হচ্ছে ইনপুট নেন যে জোর সংখ্যা বা বিজোড় সংখ্যা এরকম সামথিং, সরি বাজার না, সংখ্যায় ইনপুট নেন 5 লেখেন, পরের একটাতে 6 লেখেন, সাথে সাথে যোগ করে দিচ্ছে আপনাকে 5 6 11। অর্থাৎ কোনো কিছু ক্লিক ছাড়াই আপনার অটোমেটেড কাজ হচ্ছে, তখন আপনার এটা কি লাগবে? অন চেঞ্জ। এরপর এখানে এই যে টেন্স ইনপুট ডেকোরেশনের ভিতরে আরো অনেকগুলো প্রপার্টি ছিল, যদিও দুই একটা দেখানো উচিত। ইরোর স্টাইল, এটা তো কমন জিনিস। কালারগুলো ফোকাস কালার, ফিল কালার, এটা না। এই যে কিবোর্ড টাইপ যেটা আছে, এটা একটা জিনিস জানা দরকার। কিবোর্ড টাইপ, এটা ধরেন যে আপনি নাম্বার দিয়েছেন, নাম্বার, তাহলে আমি এই যে এখানে যখন ক্লিক করব, এই যে কিবোর্ডটা খেয়াল করেন, দেখছেন? যদি আপনি হচ্ছে এখানে আরো অনেকগুলো পাবেন, এই যে এখান থেকে কি পাবেন? নেম, ফোন, টেক্সট, ইউআরএল, ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, বুঝতে পারছেন? এগুলো দিয়ে দিয়ে দেখবেন যে আসলে কোনটা দিলে কি কাজ হয় না হয়, এগুলো এখান থেকে পেয়ে যাবেন আপনি। তো নর্মালভাবে টেক্সট দেওয়া থাকে, এই জন্য আমরা এখানে ক্লিক করলে নর্মাল যে কিবোর্ডটা আছে টেক্সটের, সেই কিবোর্ডটা দেখতে পাই। ঠিক আছে, তো এগুলো নিয়ে আপনারা খেলবেন। কারণ আমি লাস্ট আরেকটা জিনিস বুঝাই দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব, তাহলে বেশি প্যারা হয়ে যাবে আপনাদের। এখানে যেগুলো শিখেছি এগুলো কিন্তু খুব কমন জিনিসের ভিতরে, হ্যাঁ, একটু প্র্যাকটিস করলেই আপনাদের হয়ে যাওয়ার কথা। এই যে দেখেন, এই ওয়ান চেঞ্জ থেকে শুরু করে এখানে আর একটা ফিল্ড আছে, শুধুমাত্র নাম হচ্ছে কন্ট্রোলার। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কি নাম? হ্যাঁ, কন্ট্রোলার। এইটা এখানে কারসর নিয়ে গেলে ও বলবে যে টেক্সট এডিটিং কন্ট্রোলার। ও কি নেয়? টেক্সট এডিটিং কন্ট্রোলার। তো এইখানে ধরেন আমরা যে ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দেওয়ার পর বাটনে ক্লিক করি, তখন ও কেমনে বুঝে যে এখানে ক্লিকছে, এখানে ক্লিকছে? এখানে তো অন চেঞ্জে আমরা কিছু দেই না। সুতরাং এইখান থেকে আমাকে ধরতে হবে যে এইখানে এটা লিখছে, এখানে এটা লিখছে, বাটনে ক্লিক করলে তখন ওগুলো আগে আমরা ধরতে পারি। তো এইটার নাম হচ্ছে টেক্সট এডিটিং কন্ট্রোলার। তো এই যে যেভাবে আমরা ভেরিয়েবল লিখতাম ওই জায়গায় আপনাকে লিখতে হবে টেক্সট এডিটিং কন্ট্রোলার। নাম দিবেন, ধরেন যে আপনার ইমেল আছে, ইএমএআইএল, ইমেল নাম দিলেন, সংক্ষিপ্ত একটা ভেরিয়েবল। আপনি এবিসিডি এক্স জয় যে যা কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। টেক্সট এডিটিং কন্ট্রোলার এইভাবে আমরা দিব। এই মেইল, আচ্ছা পরের আছে পাসওয়ার্ডটা পরে বুঝেই। এই যে মেইলটা যে লিখলাম, এই টেক্সট এডিটিং কন্ট্রোলারে এসে মেইলটাকে লিখে দিতে হবে। কথা বোঝা যায়? টেক্সট এডিটিং কন্ট্রোলারে কন্ট্রোলারটাকে রাখলাম মেইল,
অর্থাৎ এই যে এই টাইপটা ভেরিয়েবলটা। এখন দেখেন খেয়াল করে আমি এখানে একটা বাটন দিব, এলিভেটেড বাটন, প্রেস। বাটন, এই বাটনের ভিতরে আমি যদি প্রিন্ট করি ওই টেক্সটটাকে, কি নাম, ইমেল, তাহলে এখানে কি পাওয়ার কথা, আপনাদের আইডিয়া কি হয় বলেন তো? বাটনটাতে ক্লিক করলে হয়তো অর্থাৎ আমি লিখলাম হচ্ছে mamun@gmail.com, তো একটা ভ্যালিড মেইলে লিখলাম। বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে কি দেখার কথা, এটা কিন্তু এইটা যে দেখতেছেন এটা কিসের? এটা প্রিন্ট না, লাগে। অনচেঞ্জের। ও এই যে অনচেঞ্জ দিয়েছিলাম মনে নাই? হুম, অনচেঞ্জ অর্থাৎ যা কিছু লিখতেছেন দেখেন, এম লিখছেন, এ লিখছেন, এম ইউ, অর্থাৎ একটা একটা করে বাড়তেছে। এটা হচ্ছে অনচেঞ্জেরটা, এটাকে আপনি চাইলে কমেন্টও করে দিতে পারেন। এবং দেখেন মজার জিনিস, আমি এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমার কি আসতেছে, টেক্সট এডিটিং কন্ট্রোলার অনেক কিছু দেখার পর এভাবে আসতেছে। তো আমার কি এটা যাওয়ার দরকার ছিল? আবার নিচের দিকে দেখেন, এই যে mamun@gmail.com লেখা আসছে, তো অনেক কিছুর মাঝে, তাই না? হুম, আমার কি অনেক কিছুর মাঝে দরকার, নাকি জাস্ট এক্সাক্ট আউটপুটটা দরকার? তো এক্সাক্ট আউটপুটের দরকার হলে আপনাকে লিখতে হবে কি, যে ইমেলটা যেটা আছে না, ডট টেক্সট, ডট কি, টেক্সট, যেটা টাইপ আছে ওটা হচ্ছে কনভার্ট হয়ে যাবে এখন টেক্সটে। এখন আমি যেখানে ক্লিক করলাম দেখেন mamun@gmail.com, পারবো? হুম, এই হচ্ছে অবস্থা। এখন আমরা সিম্পল জিনিসটা দিয়ে শেষ করে ফেলবো, সেটার নাম হচ্ছে কি, এই যে আমরা মেলটা যেখানে প্রিন্ট করলাম, এখানে একটা যে পাসওয়ার্ড দিব, এগুলো সাকসেস কিনা, এখানে হচ্ছে এই জিনিসটাকে বসাই দিই, কন্ট্রোলার, নাম দিই পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটাকে অ্যাসাইন করে দিই উপরে, টেক্সট এডিটিং কন্ট্রোলার পাসওয়ার্ড, টেক্সট এডিটিং কন্ট্রোলার। এখানে এসে কি দিব, এই ওয়ান সেন্সটাকে আমি কেটে দিলাম, কমেন্ট করে রাখলাম, এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিছি। এখন আমার কি করা লাগবে, এই জায়গায় প্রিন্ট করলাম আমি একটা মেইল, এখানে লিখব হচ্ছে পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ডটা আর মেইলটা খেয়াল রাখেন। আসছে, এখানে হিট করব, লিখবো হচ্ছে mamun.com, এখানে কি দিব, পাসওয়ার্ড ধরেন 1 2 3 4 5 6, হিট করব, দেখেন তো দেখা যায়। হুম, এখন আমার কি করা দরকার ছিল, যে এখানে হিট করলে, বাটনে হিট করলে আপনি আমাকে একটা মেসেজ দেখাবেন যে লগ ইন সাকসেস, লগ ইন ফেল, সামথিং, তাই তো? হুম, এটাই তো হওয়ার কথা ছিল। হুম, তাহলে আমরা এখান থেকে কি করব, একটা বানাই, ইফ যদি ইমেল ডট টেক্সট ইকুয়াল, আমরা ভ্যালিড একটা মেল দিই, যেমন mamun@gmail.com, এবং পাসওয়ার্ড যদি ডট টেক্সট ইকুয়াল 1 2 3 4 5 6 হয়, বেশি বড় হয়ে গেল, 1 2 3 দিলাম, আচ্ছা 1 2 3 4 দিলাম, না দেখা যাচ্ছে না তো। হুম, যদি এটা হয় তাহলে আমরা কি করব, প্রিন্ট লগ ইন successful, সাকসেস, ইলস, মনে আছে, হুম, প্রিন্ট সামথিং, রং ইউজার, রং মেইল আর পাসওয়ার্ড।
ঠিক আছে? এখন আমি এটাকে কি করে দেবো, এটাকে ডিলিট করে দিই আপাতত, অতগুলো হিজিবিজি হয়ে যাচ্ছে। তাহলে আমি উপরের দিকে যেটা লিখছি, এখানে মেইলটা ঠিক আছে কিনা, মেইলের সাথে মেইল মিলছে যেটা লিখছি আমি, আর পাসওয়ার্ডের সাথে পাসওয়ার্ড মিলছে, না মিলেনি। তার মানে কি এই কন্ডিশন কি সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা। মিথ্যা হবে। তাহলে এখানে কি আসবে, রং মেইল আর পাসওয়ার্ড, দেখেন আসছে। এখন আমি যদি এখানে হচ্ছে পাসওয়ার্ডটাকে ঠিক করে দিতাম, 4123 মেল mamun@gmail.com, mamun@gmail.com, পাসওয়ার্ড 123 এখন কি মিলছে? হুম এখন আমি হিট করি, লগ ইন সাকসেস। সবাই বুঝতে পারছি? জি ভাই। এইভাবেই হচ্ছে আমরা আসলে অ্যাপ যেগুলো বানাই, এই অ্যাপসের ক্ষেত্রে। এখন আমি এই যে এখানে যে mamun@gmail.com, এটা যে আমি এখান থেকে দিলাম, এই জিনিসটা ব্যাকএন্ডে করে ওরা, এটা আমার কোনো কিছু নাই। আমি খালি জাস্ট ডাটাটা পাঠাই দিব যে তোমার মেইল হচ্ছে এইটা, পাসওয়ার্ড দিছে এটা। এই চেকটা, এই সেম চেকটা হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপার যারা আছে তারা করে, এটা আমাদের দরকার নেই। বুঝতে পারছেন? মাথায় থাকবে? হুম হ্যাঁ। তাহলে এইভাবে হচ্ছে আমাদেরকে শিখতে হবে, মানে আমরা ব্যাকএন্ড কাজ শিখবো না, হ্যাঁ ব্যাকএন্ড করবো না, কিন্তু ব্যাকএন্ডের কাজগুলো শিখতে হবে। ধরেন আপনাকে একটা অফলাইন সফটওয়্যার বানাইতে বলছে, অফলাইন সফটওয়্যার মানে বোঝেন, হ্যাঁ জি নেট ভাই। ছাড়া চলবে। তাহলে কি করতে হবে, আপনার তো ওইখানে তো ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকএন্ড নাই, নেটের সাথে কানেকশনে নাই। ধরেন যে একটা নোড অ্যাপ, নোড অ্যাপটা কি শুধুমাত্র আপনার নোটটাই ওই ফোনের ভিতরেই থাকবে, তাহলে কি এইটার ব্যাকএন্ড আপনাকে করতে হবে না? হ্যাঁ তাহলে এই ব্যাকএন্ডটা কে শিখাবে আপনাকে? এইটা আমরা এখানে শিখবো। সুতরাং একজন অ্যাপ ডেভেলপার যে আছে, আপনি যদি খালি চিন্তা করেন যে আমি হচ্ছে ডিজাইন পারলেই হবে, আমার ব্যাকএন্ড শেখার দরকার নাই, ওই যে আমি শুরুতে বলছি যে আপনার গ্রোথ কম হবে। তার মানে কি, একটা জায়গায় যখন জবে আপনি ঢুকবেন, আপনার সারা জীবন ধরেন যে জুনিয়র ডেভেলপার হিসেবে বা ইন্টার্ন হিসেবেই আপনার লাইফ চলে যাবে, খালি ডিজাইন করতে, এই দিন শেষ। কিন্তু আপনি যদি এই ফাংশনালিটিগুলো, কোর প্রোগ্রামগুলো, ডার্টগুলো ভালো করে জানেন, তাহলে আপনি এই যে সিনিয়র ডেভেলপার, সিনিয়র অ্যাপ ডেভেলপার হবেন, এক্সপার্ট হবেন, হ্যাঁ, প্রমোশন হবে, এই জিনিসগুলো আপনি পাবেন। অন্যথায় আপনার গ্যাপ হয়ে যাবে, কারণ আপনাকে একটা প্রজেক্ট দিল, এই প্রজেক্ট দেওয়া মানে কি, এই প্রজেক্টের লাইফ সাইকেল কেমনে কি করে না করে এটা আপনাকে বুঝতে হবে। যেমন সিনিয়র ডেভেলপার কখনো কোড করে না সাধারণত, ও কি করে, ব্যস্ত থাকে, ও হচ্ছে টিম লিড দেয়, টিম লিডার যারা আছে ওরা কোড করে না, প্রজেক্ট ম্যানেজার এরা কোড করে না। কিন্তু প্রজেক্ট ম্যানেজার, টিম লিডার, সিনিয়র ডেভেলপার হওয়া কি একদিনে সহজ? হুম? তাহলে এটা হইতে গেলে কি করতে হবে আপনাকে, এর আদ্যপাদ্য সব জানতে হবে আপনাদের, যে কখন কি কেমনে কি ঘটে। এখন আপনার টিমমেট যে আছে আপনাকে বলতেছে যে না ভাই বা না বস, আপনার এই কাজটা করা যাবে না, এটা এইভাবে হয় না, কেন আপনি তো ওইটা সম্পর্কে জানেন না, আপনি এখন কি অ্যান্সার দিবেন? এই জন্য আপনাকে কাজ জানতে হবে। বুঝতে পারছেন? টিমকে হ্যান্ডেল করার জন্য হলে, অর্থাৎ আপনি যদি চাকরি নাও করেন, আপনি নিজে একটা সফটওয়্যার ফার্ম দিবেন, তবুও আপনার সব ধরনের টেকনোলজি জানাটা বাধ্যতামূলক। কেন? যেন আপনি আপনার ইয়াকে ম্যানেজ করতে পারেন, মানে টিমকে বা আপনার এমপ্লয়ীদেরকে ম্যানেজ করতে পারেন। যদি আপনি দেখেন যে টেকনোলজি জানেন না, কোড সম্পর্কে বোঝেন না, তাহলে আপনার এমপ্লয়িরা আপনাকে ঠকাবে। যে প্রজেক্টটা করার দরকার হচ্ছে 1 ঘন্টায়, সেটা আপনাকে বলবে কি, বস এটা 1 দিন লাগে যাবে, বা 2 দিন লাগে যাবে, 3 দিন লাগে যাবে। ওই সময়টা দেখেন যে ও রিল্যাক্সে কাজ করতেছে। বুঝতে পারছেন? কারণ কোম্পানিতে সবাই তো আর ভালো না। সুতরাং আপনাকে বেসিকটা জানতে হবে, মানে সবারই যেই জিনিসেই হোক না কেন, আপনি জব করেন অথবা জব না করেন, সবাইকে এগুলো জানা বাধ্যতামূলক। তো আজকে আমরা হচ্ছে অনেক কিছু শিখে ফেলছি, যদিও খুব অল্প জিনিস। আপনাদের যদি যাদের মাথায় মাথায় ঢুকছে তাদের কাছে খুব ইজি লাগবে, যাদের মাথায় ঢুকে নেই তাদের কাছে খুব কমপ্লেক্স লাগবে। আমি এই কোডটাকে এখন আপলোড করে দিচ্ছি, আপনারা এটাকে গিটহাব থেকে বারবার দেখবেন, ভিডিওটা বারবার দেখবেন, একবার না পারলে দেখো শতবার, হ্যাঁ। কিন্তু ফাঁকিবাজি করেন না যে ভাই আমি পারতেছি না, ভাল লাগতেছে না। না, আমি সবগুলো গিটে পুশ করে দিছি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এখন আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে, আমি এখন হোমওয়ার্কটা বলে দিচ্ছি। আপনারা একটা রেজিস্ট্রেশন পেজ
অথবা লগ ইন পেজ, এই একটা রেজিস্ট্রেশন একটা লগ ইন বানালে হবে। লগ ইন আর রেজিস্ট্রেশন একই। হ্যাঁ, খালি রেজিস্ট্রেশনে হচ্ছে ধরেন যে আপনার নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড, মেইল সব কিছু নেয়। আর লগ ইনে হচ্ছে দুইটা নেয়, একটা পাসওয়ার্ড আর একটা যে মেইল অথবা ফোন নাম্বার বা ইউজার আইডি। তাহলে আপনারা একটা লগ ইন স্ক্রিন বানাবেন, একটা সাইন আপ স্ক্রিন বানাবেন। উপরে নিচে যে ডিজাইনগুলো আছে এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই। হ্যাঁ, মাথায় ঢুকছে কিছু? কথা বুঝলেন? পারবেন? জি ভাই, চেষ্টা করবো। এই যে এই স্ক্রিনটা বানাতে পারবেন না? সহজ লাগে না কঠিন লাগে? এটা একটা ইমেজ, ও এরপর একটা টেক্সট, একটা টেক্সট, একটা বাটন, আরেকটা বাটন, এখানে হচ্ছে একটা টেক্সট, একটা রো বরাবর একটা, তিনটা হচ্ছে ইমেজ, শেষ। এটা হচ্ছে একটা ইমেজ, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড। আচ্ছা, টেক্সট ফিল্ডের ভিতরে কিন্তু উপরে দিছে কি একটা টেক্সট নিছে, তারপর টেক্সট ফিল্ড দিছে। এখানে টেক্সট ফিল্ডটাতে কোনো ডিজাইন খালি বর্ডারটা ডিজাইন করছে, আর কিছুই লেখা নেই। তার মানে কি, এই টেক্সট ফিল্ডটা বানাতে গেলে আপনি খালি ডেকোরেশন দিয়ে, টেক্সট ডেকোরেশন দিয়ে বর্ডারটা খালি ডিজাইন করবেন। হ্যাঁ, আর এখানে ইনটেক্স থেকে শুরু করে প্রিফিক্স, সাফিক্স কোনো কিছু দেওয়ার দরকার নেই। খালি উপরের দিকে একটা টেক্সট নেবেন, টেক্সট ফিল্ডের উপরে টেক্সট নেবেন, সেম। এরপর আচ্ছা, এটা দিয়ে দিই। ওয়েব পি, আরেকটা কি দিব? রেজিস্ট্রেশন। এই যে উপরে শেপটা দেখতেছেন, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। হুম, এটা ইমেজ, আপনাদের শেপ টেপ দরকার নেই, আপনারা খালি জাস্ট ডিজাইনটা বানাবেন। ব্যাকগ্রাউন্ডের ডিজাইন নিয়ে ভাবার দরকার নাই, আপনারা খালি শেপটা বানাবেন। মানে আমার কন্টেন্টগুলো হলেই হলো, উইজেটগুলো জানলেই হলো। আচ্ছা, আমি বাকিটা দিয়ে দিব। আর না হলে আপনারা আপনাদের ইচ্ছা মতো নতুন একটা বানায় নিয়ে আসবেন। ঠিক আছে? জি ওকে। ভাই। আর কোনো প্রশ্ন আছে কারো? না ভাই। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। না ভাই, নাই, প্র্যাকটিস করে তাহলে। আচ্ছা, জয়েনই তো করেছেন কয়েকজন। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন আপনারা। আগামী পরশুদিন তাহলে আমাদের নেক্সট ক্লাস। হ্যাঁ, জি।